সুচরিতা, আরিয়ান, বুশরা, নাইম, নাজিফা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আশা করি সবাই অনেক ভালো আছেন জনগণ। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আজকে আমার একটু শরীরটা খারাপ ভাইয়া, কজ গত 2 দিন ধরে প্রচন্ড জ্বর আর হচ্ছে ফিভার এর সাথে মাসল এন্ড জয়েন্ট পেইন। সো আজকে ব্লাড টেস্টও করা হয়েছে, দেখা যাক মোস্ট প্রবাবলি চিকনগুনিয়া সাসপেক্ট। এখন দেখা যাক চিকনগুনিয়া না ডেঙ্গু, আল্লাহ জানে কি আছে কপালে। তো জনগণ আজকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যদি কথা শুনতে একটু অসুবিধা হয় আমাকে একটু জানিয়েন। ফার্স্ট কথা হচ্ছে এটা যে আপনাদের যদি হচ্ছে কথা শুনতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাবেন যে আসলে ভয়েস ক্লিয়ার আছে নাকি আসলে আরেকটু জোরে বললে বেটার হয়। ঠিক আছে? আচ্ছা। তো ফার্স্ট অফ অল আজকে হচ্ছে শুধুমাত্র তোদেরই ক্লাস নেওয়া হচ্ছে, তোদের আর হচ্ছে নিউ 11 যারা, তোরা তো আসলে ওল্ড 11 হয়ে গেছিস। তাছাড়া আমার বাদ বাকি কোনো ক্লাসে নিই নাই। তোদের দুইজনের প্রায়োরিটি বেশি, এই জন্য তোদেরটা বাদ হয়ে নেওয়া লাগছে। ওকে, তো চলেন আমরা তাহলে শুরু করি জনগণ, কারণ আপনাদের ক্লাস মিস দিলে অনেক ঝামেলা আছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর আমরা আজকে ভাই খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা যদি লাস্ট ক্লাসের পড়াটা খেয়াল করি ভাইয়া, তাহলে লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম এই টপিকটা দিয়ে যে একটা বিক্রিয়ার দুইটা ভাগ করেছিলাম আমরা। একটাকে আমরা বলেছিলাম একমুখী বিক্রিয়া, আর আরেকটাকে আমরা বলছিলাম উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? একটাকে আমরা বলেছিলাম ইরিভার্সিবল, একটাকে আমরা বলেছিলাম রিভার্সিবল। তো আমরা বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করেছিলাম। ওকে, আর এতটুকু নিয়ে আমি গত ক্লাসে পড়ানো শেষ করেছি যে এই দুইটা ভাগ কি কি আছে না আছে এই জিনিসটুকু নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাহিম, রিপা এন্ড শোভা। আচ্ছা, তো বাচ্চারা আজকে আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো যেগুলো আসলে না পড়লেই না এবং যেগুলো আসলে লাগবেই কম বেশি। তোমরা অনেকেই হয়তো 9-10-এ পড়ে এসেছো, আবার অনেকেই হয়তো পড়োনি, কিন্তু এই টপিক গুলো 11-12-এ একদম ম্যান্ডেটরি লাগবে। 9-10-এ হয়তো পাত্তা দাওনি যে পড়াইছে, আচ্ছা থাক লাগবে না, বড় হয়ে শিখবো। ওই বড় হয়ে শিখবো, আর আগে বড় হয়ে পরে বলবে যে ছোটবেলায় শিখে আসছো, ওই মার প্যাচে পরে অনেকেই হয়তো শেখো নাই। তো চলেন আমরা ভাই আজকে আপনাদের 3 মার্ক অথবা 4 মার্কের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার লিখে দিব। ওকে, তো চলেন আমরা তাহলে ভাই শুরু করি কোশ্চেনটা। ওকে, আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 1 লেখেন ভাই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কিভাবে কিভাবে আজকে ক্লাসটা একটু বেশি স্লো যাবে, ঠিক আছে ভাইয়া? কজ আসলে তাড়াহুড়ো করতে পারবো না। কিভাবে একটি উভমুখী বিক্রিয়াকে, ওকে, কিভাবে একটি উভমুখী বিক্রিয়াকে একমুখীতে পরিণত করা যায়, একমুখীতে পরিণত করা যায়, পরিণত করা যায়, এটা তোমরা সবাই পড়েছো। ঠিক আছে? কিন্তু মনে রাখবেন ভাইয়া, সিকিউতে যখন আসবে, সিকিউতে ওই যে নান্না মুন্না ওই পড়া দেওয়া হবে না তোমাদের, ওই যে চিকন সিস্টেমে পড়া দেওয়া হবে না, একটু লং সিস্টেমে পড়তে হবে। ঠিক আছে? এবং খুব হালাল ওয়েতে পড়তে হবে। ওকে, তো হাউ টু কনভার্ট a reversible reaction, how to convert a reversible reaction, sorry, how to convert a reversible reaction into irreversible, explain. ওকে, তো মনে রাখবেন ভাইয়া, এই কোশ্চেন গুলো আসলে কিন্তু 4 মার্কের নিচে আসে না সাধারণত। ঠিক আছে? আর যদি ভাগ্য খুব খারাপ থাকে, রিভার্সিবল বানান ভুল হইছে। আচ্ছা, ইরিভার্সিবল, ইরিভার্সিবল রিয়াকশন। ওকে, আচ্ছা, তো চলেন আমরা তাহলে শুরু করি কিভাবে একটি উভমুখী বিক্রিয়াতে একমুখীতে পরিণত করা যায়, বা হাউ টু চেঞ্জ আ রিভার্সিবল রিয়াকশন ইনটু ইরিভার্সিবল। আরে বেটা, আমার ভয়েস চেঞ্জ হয় না রে, জ্বর আসছে, মাথা ব্যথা, এই জন্য ভয়েস কেমন কেমন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা এখন তাহলে খেয়াল যাই। আচ্ছা, সে নাফিসা, আমি তোর থেকে এটা আশা করি নাই। আচ্ছা, গেল। তো চলেন আমরা এখন তাহলে দেখি যেটা বলতেছিলাম। ওকে, তাহলে হাউ টু কনভার্ট এ রিভার্সিবল রিঅ্যাকশন ইনটু ইরিভার্সিবল। ঠিক আছে জনগণ, এখন বাচ্চারা গতকালকের ক্লাসে আমি তোমাদের একটা কোশ্চেন পড়িয়েছিলাম, তাই না? যে জগতে যা আছে, জগতে যত বিক্রিয়া আছে সব কি বলেন তো ভাইয়া? উভমুখী, তাই না? তার মানে আমাদের জগতে যত বিক্রিয়া আছে, যত রিয়াকশন আছে সব কি বলেন তো ভাইয়া? উভমুখী, বা সবই হচ্ছে রিভার্সিবল, তাই না? শর্ত বিশেষে কেউ কেউ আমার হয়ে যায় একমুখী বা রিভার্সিবল। তাহলে এইটাই তো আমরা গত ক্লাসে পড়েছিলাম, বা এই পর্যন্ত আমরা গত ক্লাসে জেনেছি যে দুনিয়াতে যত বিক্রিয়া আছে সব হচ্ছে আমাদের উভমুখী, বা সব হচ্ছে আমাদের রিভার্সিবল প্রসেস। এখন আমরা কিছু কিছু কন্ডিশনে একটা উভমুখী বিক্রিয়াকে কিছুটা একমুখীর মতো করে দিতে পারি। মানে তার একদিকে বিক্রিয়ার হারটা অনেক বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে? তাকে আমি একভাবে একমুখীর মতো করে দিতে পারি, বা ইরিভার্সিবলের মতো করে দিতে পারি। তো কি কি ভাবে করতে পারি? বেসিক্যালি 3টা ওয়ে আছে। আই রিপিট, 3টা ওয়ে আছে, যে 3টা ওয়ের মাধ্যমে আমি এটা করতে পারি।
তো পরীক্ষার হলে ৩টা ওয়ে লিখতে হবে। যদি কখনো ৪ মার্কের জন্য আসে ৩টা ওয়ে লিখবা উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড রিঅ্যাকশন। আই রিপিট, ৩টা ওয়ে লিখতে হবে উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড রিঅ্যাকশন। তাহলে ১ নাম্বার লেখো ভাইয়া। ১ নাম্বার ওয়েটা কি? ১ নাম্বার ওয়েটাকে আমরা বলি খোলা পাত্রে সংঘটন। তাহলে খোলা পাত্রে যদি আমরা বিক্রিয়া সংগঠন করি তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। তার মানে কন্ডাক্ট দ্য রিঅ্যাকশন ইন ওপেন কন্টেইনার। ঠিক আছে? কন্ডাক্ট দ্য রিঅ্যাকশন ইন ওপেন কন্টেইনার। ঠিক আছে? তাহলে কন্ডাক্ট দ্য রিঅ্যাকশন ইন ওপেন কন্টেইনার। এই কাজটা যদি তুমি করো তাহলে আমরা জানি একটা উভমুখী বিক্রিয়া কি হয়ে যায়? একমুখী হয়ে যায়। কিন্তু একটা কন্ডিশন আছে। মনে রাখবা এই প্রসেসটা যে খোলা পাত্র সংগঠনের মাধ্যমে আমরা একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী তখনই করতে পারবো, অনলি তখনই করতে পারবো আমার কন্ডিশনটা হচ্ছে যদি বিক্রিয়ক বা উৎপাদের যেকোনো একজন গ্যাসীয় হয়। ঠিক আছে? তাহলে কন্ডিশনটা লিখে রাখবা যে এটা কখন অ্যাপ্লিকেবল? এটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমাদের বিক্রিয়ক বা উৎপাদ যে আছে, বিক্রিয়ক বা উৎপাদ বা যেটাকে আমরা ইংলিশে বলছি ভাই কি রিঅ্যাক্ট্যান্ট অর আমরা যেটাকে বলতেছি প্রোডাক্ট। এই রিঅ্যাক্ট্যান্ট অথবা প্রোডাক্ট এর যেকোনো একজন হবে কি বলেন তো ভাইয়া? যেকোনো একজন মিনিমাম থাকতে হবে কি গ্যাস। তাহলে মনে রাখবেন এই প্রসেস কাজ করানোর জন্য আপনাদের এট লিস্ট এট লিস্ট একটা গ্যাস থাকতে হবে। ওকে? তাহলে একটা যদি এট লিস্ট আপনাদের গ্যাস থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। তো চলেন আমি আপনাদের কতগুলো বিক্রিয়া লিখে দিই। পরীক্ষার হলে ভাই এই কথাগুলো লিখতে হবে কিন্তু। ঠিক আছে? পরীক্ষার হলে শুধু পয়েন্ট লিখলে হবে না, পয়েন্টের আন্ডারে ব্যাখ্যাগুলো লিখতে হবে যে বিক্রিয়ক বা উৎপাদের যদি কোনো একটা গ্যাস হয় তাহলে খোলা পাত্রে সংগঠন করলে বিক্রিয়াটা উভমুখী থেকে একমুখী হয়ে যাবে। তাহলে এই ভুং বুচুং লিখতে হবে। আশা করি আপনারা ভালোই পারবেন বানাইতে। ওকে? ওয়ালাইকুম আসসালাম কাইফ। আচ্ছা। তো বাচ্চারা এক্সাম্পল কোনটা ছিল? বাচ্চারা এখনকার এক্সাম্পল গুলো না আগের থেকে একটু আলাদা হবে। মানে মজার বিষয়টা আমি তোমাদেরকে বলে দিই ভাইয়া, এতদিন পর্যন্ত তোমরা রিঅ্যাকশন লিখেছো কিন্তু এই চ্যাপ্টার পড়ার পর রিঅ্যাকশন গুলা লেখার প্যাটার্ন একটু চেঞ্জ করতে হবে। মেইন কথাটা হচ্ছে এই চ্যাপ্টারের রিঅ্যাকশন গুলা লেখার সময় খুব ভালো হয় যদি এই চ্যাপ্টার ওরিয়েন্টেড কোশ্চেন আনসার করার সময়ও আপনি প্রতিটা রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা ব্র্যাকেটে উল্লেখ করেন। এটা একটা ম্যান্ডেটরি জিনিস এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার করার জন্য। ওকে? তাহলে মনে রাখবেন এই প্র্যাকটিসটা এখন থেকে করতে হবে যে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের ভৌত অবস্থা লেখাটা প্র্যাকটিস করা খুবই বাধ্যতামূলক একটা টপিক। আর পরীক্ষার খাতায় এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার করার সময় ভৌত অবস্থা লেখা ফরজ। না লিখলে টিচাররা ১ নাম্বার কাটার অধিকার রাখে এবং সে তার অধিকার এবং তিনি তার অধিকার খুব ভালো মতো আদায় করে রাখবেন। ঠিক আছে? তাহলে এই জিনিসটাই মাথায় রেখো। ওকে? তাহলে অবশ্যই কি করতে হবে? ভৌত অবস্থা লিখতে হবে। আরো একটা মারামারি কাটাকাটির বিষয় আছে এখানে। মারামারি কাটাকাটির বিষয়টা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা সবাই জানি যখন আমরা বদ্ধ পাত্রে করব সে ভাঙিয়ে আমাকে দিবে ক্যালসিয়াম অক্সাইড আর দিবে কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হবে একটা সলিড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস হওয়ায় সে আসমানে পাখা মেলে উড়ে যাবে। তো এটাকে আমরা এরকম অ্যারো সাইন দিয়ে দেখাবো। এটা একটা ভালো প্র্যাকটিস। শুধুমাত্র গ্যাস না লিখে অ্যারো সাইন দিয়ে দেখাবো। আচ্ছা কাহিনী আছে। অ্যারো সাইনটা এখন দিব না। আমরা তো এখানে হচ্ছে সে গ্যাস থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এবার যদি আমরা বদ্ধ পাত্রে করি, খেয়াল করো ভাইয়া, আমরা যদি তাকে বদ্ধ পাত্রে করি তাহলে কিন্তু বিক্রিয়াটা বা আমরা যদি তাকে ক্লোজড কন্টেইনারে করি, কথাটা খেয়াল করো, আমরা যদি তাকে বদ্ধ পাত্রে করি বা ক্লোজ কন্টেইনারে করি বিক্রিয়াটা কিন্তু উভমুখী হবে বা বিক্রিয়াটা কিন্তু রিভার্সিবল হবে, মানে সামনের দিকেও যাবে আবার পিছনের দিকেও আসবে। মজার বিষয় হচ্ছে এই বিক্রিয়াটা কখন হবে? যখন তুমি 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিবা তার আগে বিক্রিয়াটা হবে না ভাইয়া। সম্মুখমুখী বিক্রিয়া প্রসিডই করতে পারবে না। এই টেম্পারেচার লেখাটা এখানে ফরজ। ঠিক আছে ভাইয়া? এই টেম্পারেচার না লিখলেও টিচাররা নাম্বার কেটে দেয় অনেক সময়, তাই মনে রাখবেন ভাইয়া টেম্পারেচারটা মুখস্থ রাখাও ফরজ। আমি আপনাদের আজকে বাজারে বইতে যে কম বেশি যে রিঅ্যাকশন গুলো কম বেশি আসে পরীক্ষাতে এই রিঅ্যাকশনের লিস্ট লিখে দিব যে এরকম কয়টা বিক্রিয়া তোমাদের শেখা লাগবে বা এরকম কয়েকটা উভমুখী বিক্রিয়া আছে এগুলো আমাদের লিখতে হবে। পরীক্ষার হলে টিচাররা অনেক দুষ্টামি করে, কেমন করে একটু পরে দেখাচ্ছি। দেখেন বাচ্চারা, এটা হচ্ছে বদ্ধ পাত্রে। আর আমরা জানি এই সেম রিঅ্যাকশনটা যদি আমরা খোলা পাত্রে করতাম, আমরা যদি সেম রিঅ্যাকশনটা খোলা পাত্রে করে 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতাম তাহলে সে আমাদেরকে দিল ক্যালসিয়াম অক্সাইড আর আমাদের দিত কার্বন ডাই অক্সাইড। বাচ্চারা আমি যেটা পার্থক্য তোমাদেরকে বলি, নর্মালি তোমরা অনেকে চিন্তা করো যে উপরে অ্যারোসাইন এইভাবে দেয়া মানেই তো ভাইয়া গ্যাস, তাই সে উড়ে যাচ্ছে, তাই না ভাইয়া? কথাটা অলওয়েজ এরকম না ভাইয়া। অলওয়েজ মনে রাখবেন উপরে এরকম অ্যারোসাইন দেয়া আর এরকম জি লেখার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? নরমালি জি লেখা মানে বোঝাচ্ছে উপাদানটা গ্যাসীয় এবং সে কন্টেইনার বা রিঅ্যাকশনের মধ্যে প্রেজেন্ট আছে। আর যখন আপনি এরকম ভাবে অ্যারোসেন্ড দিয়ে উপরে আসমানে পাখা মেলে উড়াই দিবেন এই কথাটার মানে হচ্ছে উপাদানটা গ্যাস এবং সে তৈরি
অ্যারো সাইন দেওয়াটা কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্স মিনিং বিয়ার করে। আপনি যদি এখানে ভাই অ্যারো সাইন না দিয়ে কেউ বলেন ভাই গ্যাসই তো উড়েই তো যাবে, তাহলে আমি শুধু জি লিখে দিই, তাহলে কোনো কোনো জায়গায় এই জিনিসটা টেকনিক্যালি ভুল হবে ভাইয়া। কারণ বিষয়টা হচ্ছে যদি তুমি গ্যাস লেখো তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ জানো, যে তুমি খোলা পাত্রে বিক্রিয়া করতেছো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে বিক্রিয়া পাত্রে আসে এবং সে চাইলে আবার বিক্রিয়া করে ব্যাকওয়ার্ড রিয়াকশনে আসতে পারে। কিন্তু না, এই জিনিসটা তুমি মিন করছো না, তুমি মিন করছো এখানে কি, যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে সে সম্পূর্ণটুকুই আসমানে পাঠানো উড়ে চলে যাবে, সে আর ক্যালসিয়াম অক্সাইডের সাথে মিশবে না, মিশে ক্যালসিয়াম কার্বনেট বানাবে না। ঠিক আছে, তাই এই কথাটা সবাই লিখবা যে অ্যারোসাইন আর জি লেখা কিন্তু সবসময় সেম মিনিং রিপ্রেজেন্ট করে না। তাহলে কথাটা মাথায় রাখবা যে আমাদের এই অ্যারোসাইন দেয়া আর ব্র্যাকেটে জি লেখা, এই দুইটা জিনিস কিন্তু সবসময় সেম মিনিং বিয়ার করে না। ঠিক আছে, দুইজনের মধ্যে সামান্য একটু হলো পার্থক্য আছে। তাহলে আমি তোমাদেরকে আজকে ফার্স্ট যে কোশ্চেনটা পড়াচ্ছি ক্রিয়াকে একমুখী পরিণত করা যায়, তাহলে এটার ফার্স্ট পয়েন্ট ছিল খোলা পাত্রে করা। আর খোলা পাত্রের জন্য দুইটা বিক্রিয়া লিখতে হবে। এক নাম্বার হচ্ছে আমি বদ্ধ পাত্রে করলে সে বহুমুখী, আর আমি খোলা পাত্রে করলে সে হয়ে যাচ্ছে একমুখী। ওকে জনগণ, তাহলে এই জিনিসটুকু আমাদের ভাইয়া মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই গেল কাহিনী। ফার্স্ট স্লাইড কিছুই না ভাই, আমি এতটুকুই পড়াইছি, এখন থেকে আর কিছু পড়াই নাই। ওকে, আচ্ছা, তো জনগণ আমি এবার তোমাদের কিছু রিয়াকশনের লিস্ট লিখে দিব স্পেশালি ভাইয়া। আহ আহ, হ্যাঁ, অন্য ভাইয়া এটার জন্য তো একটা উৎপাদকে গ্যাস হতে হবে, অন্যগুলোতে তো হবে না ভাইয়া। বিষয়টা হচ্ছে একটা না, বিক্রিয়ক এবং উৎপাদের যে কোনো একটাকে অ্যাটলিস্ট গ্যাস হতে হবে। ঠিক আছে, বিক্রিয়ক এবং উৎপাদের যে কোনো একটাকে আমার গ্যাস হতে হবে, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের যে কোনো একটা অ্যাটলিস্ট গ্যাস থাকতে হবে। ঠিক আছে তাসনুহা? আচ্ছা, আচ্ছা শাইলা, ঠিক আছে অহনা, অসুবিধা নাই। ওকে গেল। উভয় ক্ষেত্রে অ্যাটম ইকোনমি অবশ্যই ভাইয়া সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া অ্যাটম ইকোনমিতে এখানে আসলে চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা, এবার বাচ্চারা আমরা চলেন পরবর্তী বিষয়টা একটু খেয়াল করি। আমাদের ঢাকা ভার্সিটির কোশ্চেন গুলো অনেক সময় বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, এবং তাদের কনসেপচুয়াল কোশ্চেন আর কিছু মারপ্যাচ তোমাদেরকে দিই। এমসিকিউ তে মাঝে মাঝে কোশ্চেন আসছে নিচের কোন ঘটনাটি উভমুখী, বা নিচের কোন প্রক্রিয়াটি রিভার্সিবল, বা কোন প্রসেসটা রিভার্সিবল প্রসেস, এবং তারা কিভাবে অপশন দেয় জানো, তুমি দেখে বুঝতেই পারবা না যে কি মিন করছে। যেমন ধরো তোমার এ নাম্বার অপশনে দিল এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তারপর ধরো বি নাম্বার অপশনে দিল ধরো ই প্লাস এফ ইজ ইকুয়াল টু জি। তারা ভাইয়া একমুখী সাইনও অপশনে দিবে না, আবার উভমুখী সাইনও অপশন দিবে না, তারা দিবে ইকুয়ালস বা কোনটা অরিজিনাল উভমুখী বা রিভার্সিবল প্রসেস। তো এই অপশনগুলো দেখে আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে আল্লাহ এটার মধ্যে কোনটা উভমুখী, সেটা আমি কেমনে মুখস্থ করবো? আমরা তো চিকন এতদিন মনে রাখতাম উভমুখী সাইন দেখলে সে উভমুখী, আর না দেখলে সে একমুখী। তো সে তো তোমাকে উভমুখী সাইনও দিবে না, সে তোমাকে একমুখী সাইনও দিবে না। তাহলে আমরা এগুলো কিভাবে বের করব? আসেন আমি আপনাদের দেখাই যে এই জিনিসগুলো আমরা এখন ভাইয়া কিভাবে বের করব। ওকে, বা এই জিনিসগুলো আসলে বের করার জন্য নিনজা টেকনিকটা আসলে কিরকম। ওকে, তো চলেন আমরা তাহলে এখন মনোযোগ দিয়ে খেয়াল করি। অ্যারোসাইনের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? অ্যারোসাইনের নাহিয়ান বিষয়টা আমি আরেকবার বলতেছি ভাইয়া। কাহিনীটা হচ্ছে তুমি যদি অ্যারোসাইন দাও, অ্যারোসাইন জিনিসটার মানে হচ্ছে যে উপাদানটা তৈরি হচ্ছে, সে তৈরি হওয়ার পর ওই বিক্রিয়ার স্থান থেকে অপসারিত হচ্ছে, বা বিক্রিয়া যে জায়গায় হচ্ছে সেখান থেকে সে বের হয়ে চলে আসছে। ওকে, আর তুমি যদি শুধু জি লেখো, জি লেখাটার মানে যে উপাদানটা গ্যাস হয়েছে, তো কি হয়েছে, সে বিক্রিয়ার স্থানে উপস্থিত আছে, বা রিয়াকশনের যে জায়গাটায় রিয়াকশন হচ্ছে সেই জায়গায় কিন্তু সেম জিনিস রিপ্রেজেন্ট করে না। তুমি যখন খোলা পাত্রে বিক্রিয়াটা করছো, অ্যারোসাইন দেওয়াটা হচ্ছে বেস্ট অপশন আমাদের জন্য, কজ আমরা বুঝাচ্ছি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো নেটের সমস্যার জন্য কথা আটকে যাচ্ছে নাকি আমার কথাই আটকে যাচ্ছে আল্লাহই জানে। না, নেটের সমস্যা, দ্বারা 1 মিনিট আমি একটু মোবাইল ডাটাটা চেক করি কি হইলো মোবাইল ডাটার। আচ্ছা, তোরা কি শুনতে পাস ঠিক মতো? নেটে প্রবলেম হচ্ছে না? এখন বলতেছিস আবার ক্লিয়ার? হ্যাঁ শোনা যায়, তাই তো? আচ্ছা জনগণ, এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস? আচ্ছা, তাহলে জনগণ বলতেছিস যে এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস, তাহলে আমি ধরে নিলাম যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ওকে,
ঠিক আছে, তাহলে এখন যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ভাই আবার একটু পড়াশোনায় ব্যাক করি, ঠিক আছে? তাহলে আমরা আবার একটু পড়াশোনায় ব্যাক করি এবং আমরা দেখি যে এবার আমরা তাহলে কোনটা নিয়ে পড়বো। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়বো, ওকে গেল, আচ্ছা, আচ্ছা। তো জনগণ এবার আমরা যেটা নিয়ে পড়বো, ও আবার আটকে যাবে এমনই হচ্ছে না ভাই, আমার ওই যে আমি নেট কিনে নিলাম আবার নতুন, যদি প্রবলেম হয় ঠিক আছে, এটার জন্য আমি আবার নেট কিনে নিলাম, এবার আশা করি ঠিক থাকবে, এখন আর প্রবলেম হবে না। ওকে, আচ্ছা। এবার জনগণ আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে এরকম দেখেন, এবার আমি কয়েকটা রিয়াকশন লিখে দিচ্ছি যেগুলো আমার ডিইউ অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কয়েকটা উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল বা কয়েকটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশনের এক্সাম্পল। তো বাচ্চারা এখানে মনে রাখবেন, যেমন এক নাম্বার আরেকটা রিয়াকশন হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিনের রিয়াকশন, ঠিক আছে ভাইয়া? হাইড্রোজেন আর আয়োডিনের রিয়াকশন হচ্ছে এরকম আরেকটা এক্সাম্পল। ওকে, তো হাইড্রোজেন আর আয়োডিনের এক্সাম্পল এরকম কিভাবে, চলেন আমরা একটু দেখি। হাইড্রোজেন আর আয়োডিনকে যদি তুমি ভাইয়া 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে তারা তোমাকে দিবে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে তোমাকে কি দিবে? হাইড্রোজেন আয়োডাইড। নর্মাল কন্ডিশনে এটাও কিন্তু একটা উভমুখী প্রক্রিয়া বা এটাও কিন্তু একটা রিভার্সিবল প্রসেস। তাহলে এটা মনে রাখবে, এমসিকিউ এই জিনিসগুলো অনেক আসে, যে নিচের কোনটা একটা উভমুখী প্রক্রিয়া বা নিচের কোনটা একটা রিভার্সিবল প্রসেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই মানগুলো মুখস্থ রাখবা, টেম্পারেচার গুলো মুখস্থ রাখবা, টেম্পারেচার গুলো মুখস্থ রাখা ফরজ, ঠিক আছে ভাইয়া? আসেন বি নাম্বার। বি নাম্বার হচ্ছে তোমরা সবাই জানো ভাইয়া, অ্যামোনিয়া আর এইচসিএল এর রিয়াকশন হয় না ভাইয়া? আমরা সবাই একটা জিনিস জানি, অ্যামোনিয়া আর এইচসিএল এর রিয়াকশনে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, কিন্তু আমরা কয়জন জানতাম যে নর্মাল কন্ডিশনে এটাও একটা উভমুখী বিক্রিয়া বা এটাও একটা রিভার্সিবল প্রসেস? ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আমি তোমাদেরকে বেশ কিছু উভমুখী প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিচ্ছি, তাহলে উভমুখী প্রক্রিয়া সম্পর্কে ধারণা রাখবা, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? তাহলে মনে রাখবেন এগুলো হচ্ছে নর্মাল কন্ডিশনে কিছু উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল, আমাদের বইতে এগুলো সম্পর্কে লেখা আছে। তারপর সি নাম্বার লেখো ভাইয়া। সি নাম্বার হচ্ছে তোমরা সবাই তুতে চিনো তাই না ভাইয়া? তুতে বা ব্লু ভিট্রিয়াল, এটা তো সবাই চিনো তাই না? তুতে বা ব্লু ভিট্রিয়াল, তাই না? তাহলে এই যে তুতে বা ব্লু ভিট্রিয়াল আছে, এই তুতে বা ব্লু ভিট্রিয়ালকে আমরা সবাই জানি 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি উত্তপ্ত করি, সে তোমাকে দিবে কপার সালফেট আর সে তোমাকে দিবে 5 অণু পানি। বাচ্চারা এই প্রসেসটাও কিন্তু একটা উভমুখী প্রক্রিয়া, বাস তুমি যদি টেম্পারেচার হটাই নাও, তাহলে প্রকৃতিতে অনেক জলীয় বাষ্প আছে না ভাইয়া? এই জলীয় বাষ্প কিন্তু আবার ওই ব্লু ভিট্রিয়লের সাথে লেগে যাবে, কপার সালফেটের সাথে লেগে যাবে, লেগে সে কিন্তু আবার ব্লু ভিট্রিয়ল তোমাকে ফেরত দিবে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা উভমুখী প্রক্রিয়া বা এটাও কিন্তু একটা রিভার্সিবল প্রসেস। এমসিকিউটা যখন হঠাৎ করে আসে অনেকের মাথায় ক্লিক করে না যে আসলে এটা এমন ছিল, এটা এমন হতে পারে। তো এই জন্য আমি সবগুলো লিখে দিচ্ছি, লেখেন সবাই। ওকে, তাহলে 3টা লিখলাম। 4 নাম্বারটা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ঢাকা ভার্সিটিতে কিছু বছর আগেই এসছে ভাইয়া, আমার সালটা মনে নাই, 16 অথবা 17তে আসার কোশ্চেন একটা ঢাকা ভার্সিটিতে, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। চলেন আমরা দেখি যে কোশ্চেনটা কেমন ছিল। কোশ্চেনটা ছিল ভাই একটু ক্রিটিক্যাল, যে তুমি পানির সাথে চিনি মেশাচ্ছ, আচ্ছা, চিনি মেশানো বা যেটা হচ্ছে আমি ওয়াটারের সাথে যখন গ্লুকোজ মেশাবো, এই প্রক্রিয়াটা কি শুধুই একমুখী নাকি উভমুখী করা সম্ভব? ঠিক আছে, এই প্রক্রিয়াটা কি শুধুই একমুখী নাকি এটা ভাইয়া উভমুখী করা সম্ভব? বাকি অপশন গুলো এমন ছিল যে অপশন গুলো হবেই না, শুধুমাত্র এই একটা অপশন ছিল যেটা হচ্ছে একটা হালাল অপশন বা যেটা হচ্ছে আমার একটা পারফেক্ট অপশন, ঠিক আছে? আচ্ছা, আবার আটকে গেছে। উফ, ভাল লাগলো না। দাঁড়া, আমি আরেক মোবাইল থেকে কানেক্ট হই, এই মোবাইল ডিস্টার্ব মারতেছে অনেক। আচ্ছা, তো আশা করব এখন শুনতে পাচ্ছিস, ঠিক আছে? আশা করব এই ফোনে যখন কথা বলতেছি এই ফোনের কথা ক্লিয়ার আছে এবং কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আসেন এবার তাহলে আবার বলতেছি, খেয়াল করেন যেটা বলতেছিলাম যে পানি আর চিনির মিশ্রণ, ঠিক আছে? তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা ছিল ভাই এরকম যে পানি আর চিনি মেশালে এই প্রক্রিয়া ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছিল। মজার বিষয় হচ্ছে ভাইয়া যে না, ওকে, এখনো আটকে যাচ্ছে। ওহো, আবার আটকায় যাচ্ছে, কেন এরকম হচ্ছে?
আচ্ছা, ওই এখন আবার বেশি বেশি কথা শোনা যাচ্ছে। ওকে, আবার আমি রিকানেক্ট হলাম। এখন আল্লাহ ভরসা, আল্লাহর নামে যাই, হবে, ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, এই সবকিছু ওকে আছে, তোর মনের ওকে সব থেকে বড় ওকে। সব চিন্তা কর তুই একদম একেবারে এইচডি কোয়ালিটির শুনতেছস ভয়েস, তাহলে দেখবি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, মনের মধ্যে কুটিলতা থাকলে সবকিছু কুটিল কুটিল ভাবে শুনবি, বুঝছস? এখন সব মনে কর এইচডি কোয়ালিটিতে শুনতেছস। আয় দেখ শোন, এবার বিষয়টা হচ্ছে ভাইয়া পানি আর চিনি। ঠিক আছে, তো পানি আর চিনির এই প্রসেসটাও কিন্তু উভমুখী প্রসেস ভাইয়া। কিভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা যখন পানি আর চিনিকে ভাইয়া দ্রবীভূত করি, ঠিক আছে, পানি আর চিনিকে যখন আমরা ভাইয়া দ্রবীভূত করি বা যখন আমরা ভাইয়া ডিজলভ করি, এই প্রক্রিয়ায় তারা তৈরি করে কি, এই প্রক্রিয়ায় তারা তৈরি করে দ্রবণ। বা একদম বোঝানোর সুবিধার্থে ধরলাম তারা তৈরি করতেছে শরবত। ঠিক আছে ভাইয়া, তাহলে ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করতেছে। আর এই শরবত বা দ্রবণটাকে তুমি যখন ভাইয়া ক্রিস্টালাইজেশন করবা, তুমি যখন কি করবা ভাইয়া, ক্রিস্টালাইজেশন করবা, বা তুমি যখন ভাইয়া আবার ক্যালাসন করবা, তখন কিন্তু তুমি আবার ভাইয়া চিনি পানি দুইজনকেই ফেরত পেতে পারবা। তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভাইয়া কি প্রসেস, উভমুখী প্রসেস, বা এটাও হচ্ছে আমাদের একটা উভমুখী প্রক্রিয়া। মজার বিষয় হচ্ছে আমি কিন্তু বলছি উভমুখী প্রক্রিয়া, আমি কিন্তু বিক্রিয়া নিয়ে চিন্তা করি নাই। ঢাকা ভার্সিটিতেও বিক্রিয়া বলে নাই, তারা বলছে উভমুখী প্রক্রিয়া কোনটা বা রিভার্সিবল প্রসেস কোনটা। তাই এটা কিন্তু খুবই এক্সাইটিং এবং খুবই একটা জোস এক্সাম্পল ছিল, যেটা অনেকেই ধরতে পারে নাই যে এটাও কি উভমুখী বানানো সম্ভব, মানে সামনের দিকে গেলে পিছনে কি আসা সম্ভব। অবশ্যই আসা সম্ভব ভাইয়া। তুমি দ্রবীভূত করলে সে হয়ে যাবে দ্রবণ, আর তুমি ব্যাকওয়ার্ড প্রসেসে আসলে ক্রিস্টালাইজেশন করলে তুমি আবার ফেরত পাবা পানি, আবার ফেরত পাবা তুমি চিনি। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তাই এই জিনিসটা সবাই মাথায় রাখিস। ওকে, জান্নাত বল। ভাইয়া পানি আর চিনির ব্যাপারটা একবার একটু বলবেন? হ্যাঁ, পানি আর চিনির ব্যাপারটা আরেকবার বলতেছি যে পানি আর চিনিটাকে তুমি যখন ভাইয়া মেশাচ্ছ একে অপরের সাথে, তাহলে নর্মাল কন্ডিশনে তুমি দ্রবীভূত করছো বা নর্মাল কন্ডিশনে ডিজলভ করছো। যখন তুমি ডিজলভ করছো বা দ্রবীভূত করছো, তখন সে কি দ্রবণ বানাচ্ছে বা সে ধরো শরবত বানাচ্ছে। তাহলে এই দ্রবণ বানানোর প্রক্রিয়াটা হচ্ছে ধরো সম্মুখমুখী প্রক্রিয়া বা ফরওয়ার্ড প্রসেস। আবার এই যে দ্রবণটাকে তুমি যখন ভাই কি করবা, ক্যালাসন করবা। আমি তোমাদের ক্যালাসন পড়িয়েছিলাম ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 তে। ক্যালাসন বা ক্রিস্টালাইজেশন করবা, তখন তুমি আবার চিনির দানা ফেরত পাবা। আর যে পানিটাকে তুমি উড়াই দিচ্ছ, সেই পানিটাকেও তুমি ফেরত পাবা ঠান্ডা করলে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই প্রক্রিয়াটাও কিন্তু একটা উভমুখী প্রক্রিয়া, বা এটাও হচ্ছে আমাদের একটা রিভার্সিবল প্রসেস। আমাদের অনেক বইতে এটা আছে, আমাদের এটা সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইতে আছে, আমাদের রামপ্রসাদ স্যারের বইতে আছে, আমাদের ভাইয়া হচ্ছে আরেকটা বই আছে, নাম ভুলে গেলাম, কি জানি মহসিন না কি জানি আছে, সেই বইতেও আছে। ওকে, এই প্রসেসটা সম্পর্কে। তাই এটা একটু মাথায় রাখি ভাইয়া যে এটা একটা উভমুখী প্রক্রিয়া। আই রিপিট, এটা একটা উভমুখী প্রক্রিয়া। বিক্রিয়া বলা এটাকে ঠিক হবে না। ওকে, উভমুখী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। বিক্রিয়া কথাটা বলা এটার সাথে যুক্তিসঙ্গত হবে না। ঠিক আছে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড নর্মাল টেম্পারেচার, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে ভাইয়া, এটার জন্য আলাদা কোনো টেম্পারেচার মনে রাখা লাগবে না, নর্মাল টেম্পারেচার। ওকে, অর্ণব বল ভাইয়া। ভাইয়া উভমুখী প্রক্রিয়া আর বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? বিষয়টা হচ্ছে উভমুখী, সকল উভমুখী বিক্রিয়াই উভমুখী প্রক্রিয়া, কিন্তু সকল উভমুখী প্রক্রিয়া বিক্রিয়া নাও হতে পারে। বিক্রিয়া হওয়ার কিছু কন্ডিশন তো আছে ভাইয়া, তাই না? যে তার রাসায়নিক গঠন টঠন সবকিছু পরিবর্তন হয়ে যেতে হবে, হাবিজাবি হাবিজাবি কি কি গঠন আছে না বিক্রিয়া হওয়ার শর্ত। তো প্রক্রিয়া বিক্রিয়া নাও হতে পারে। যেমন ভাইয়া একটু চিন্তা করে দেখেন ভাইয়া, যে H2O গ্যাস থেকে ধরেন ভাইয়া H2O সলিড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটা রাসায়নিক বিক্রিয়া বলতে পারবো না, এটাকে একটা রাসায়নিক প্রক্রিয়া বলা বেটার, কজ ভৌত পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো ভৌত পরিবর্তন যেখানে হয়ে থাকে সেগুলোকে আসলে বিক্রিয়া বলা যায় না, সেগুলোকে আসলে ভাইয়া প্রসেস নামে অভিহিত করা হয় বা প্রক্রিয়া নামে অভিহিত করা হয়। ঠিক আছে, তো বিক্রিয়ার একটা বড় অংশ হচ্ছে প্রক্রিয়া, এইভাবে তুমি জিনিসটাকে মাথায় রাখতে পারো। ওকে অর্ণব। ওকে ভাইয়া, আরেকটা হ্যালো, কোশ্চেন ছিল ভাইয়া যে পলক। উভমুখী বিক্রিয়া দেখে কি হ্যাঁ বল। কোনোভাবে চেনার উপায় আছে? না ভাইয়া, সরাসরি দেখে কোনোভাবে চেনার উপায় নাই, কিন্তু আমি আগেই বলতেছি দুনিয়ার সবই আসলে বহুমুখী। ঠিক আছে, আনলেস এরকম ওকে কিছু ভাইয়া। কন্ডিশন আছে, আনলেস এরকম কয়েকটা কন্ডিশন আছে, বাকি যা আছে দুনিয়ার সবই বহুমুখী। ওকে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার পলক বল। পলক বল। ওই পলক। ভাইয়া এখানে পলক বল। গ্লুকোজ থাকলেও কি সেম হইতো, মানে চিনির জায়গায়? গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ থাকলেও সেম হতো, হ্যাঁ গ্লুকোজ থাকলেও সেম হতো ভাই। ঠিক আছে, গ্লুকোজ থাকলেও সেম ভাইয়া হতো ভাই। চিনির জায়গায় আচ্ছা, যদি গ্লুকোজ দেওয়া হতো তাহলেও কি
হ্যাঁ হ্যাঁ, সেম হতো ভাইয়া। ওকে, আচ্ছা। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা পরের বিষয়টা দেখি। আচ্ছা, আর কয়েকটা লিখে ভাইয়া। নাম্বার যেটা আমাদের মাথায় রাখতে হবে, তোমরা এটাকে পারো। অ্যামোনিয়ার বিক্রিয়াটা ভাইয়া, ঠিক আছে? অ্যামোনিয়ার বিক্রিয়াটাও কিন্তু একটা কন্ডিশন আছে, তাই না? কন্ডিশন গুলো তোমরা সবাই জানো, তাই না ভাইয়া? কন্ডিশনটা তোমরা সবাই জানো, তাই আমি আর লিখলাম না। অ্যামোনিয়ারটাও একটা বহুমুখী প্রসেস, আমরা জানি। কিন্তু এখন আমি একটা লিখে দিব যেটা একটু বেশি মহামারী ইম্পর্টেন্ট ভাইয়া। সেটা হচ্ছে আয়রনের সাথে স্টিমের রিয়াকশন, ঠিক আছে ভাইয়া? আয়রনের সাথে স্টিমের রিয়াকশন বা আয়রনের সাথে ভাইয়া হচ্ছে জলীয় বাষ্পের বিক্রিয়া, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, আয়রনের সাথে স্টিমের রিয়াকশনটা। ওকে, তো চলেন আমরা এখন তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করি এই বিক্রিয়াটা কেন বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এই বিক্রিয়াটা নর্মাল টেম্পারেচার, আই রিপিট, নর্মাল কন্ডিশনে, ওকে ভাইয়া, নর্মাল কন্ডিশনে উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় Fe3O4 আর তৈরি হয় ভাইয়া হাইড্রোজেন। আমাকে 1 মিনিটের মধ্যে আনসার দাও, 1 মিনিট না, 30 সেকেন্ডের মধ্যে আনসার দাও। Fe3O4 এর নাম কি ছিল? তাড়াতাড়ি জনগণ, নামাজের ব্রেক একটু পরে দিব। ওকে, তো জনগণ একটু তাড়াতাড়ি বলো, Fe3O4 এর নাম কি ছিল? কার কার মনে আছে? তাড়াতাড়ি, আমি চ্যাপ্টার 2 তে পড়াইছিলাম। কিসের ফারুক অক্সাইড বলতেছস মনু? না, মরিচিকা না রে। মরিচিকা কেন হবে? এর নাম মরিচিকা? তাহলে অপটিক্স এর ওটা কি ছিল ভাই? অনু, আচ্ছা ঠিক আছে, গুড। সিয়াদ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, জানেন হয়েছে। তাহলে খেয়াল করো বাচ্চারা, এটার নাম ছিল ফেরাসোফেরিক অক্সাইড, ঠিক আছে? এটার নাম কি ছিল ভাই? এটার নাম ছিল ভাইয়া ফেরাসোফেরিক অক্সাইড। ওকে, এটার নাম ছিল, কেমিক্যাল নাম হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। নামগুলো মনে রাখতে হবে, ওকে? না হলে কিন্তু মারা খেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। ভাইয়া এই বিক্রিয়াটা মনে রাখবা, ম্যাক্সিমাম জায়গায় তোমার মুখস্থ লিখতে হবে, ওকে ভাইয়া? কজ তোমাকে এটা বলবে যে স্টিমের সাথে আয়রনের বিক্রিয়ায় কি তৈরি হয় না হয়, হ্যান ত্যান হ্যান ত্যান। তাহলে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আর লাস্টলি আরেকটা বিক্রিয়া দিব, PCl5 এর রিয়াকশন। PCl5 এরটাও নর্মাল কন্ডিশনে ভাইয়া ভেঙে যায়। সে তোমাকে দিবে PCl3 আর দিবে ভাইয়া ক্লোরিন, ঠিক আছে? এটাও নর্মাল কন্ডিশনে তোমাকে দিবে ভাইয়া PCl3 আর দিবে তোমাদেরকে হচ্ছে ক্লোরিন। তাহলে এই বিক্রিয়াগুলো একটু মাথায় রাখতে হবে, ওকে ভাইয়া? তাহলে এই যে আমি 7টা বিক্রিয়া পড়ালাম না টোটাল ধরে, কয়টা বিক্রিয়া? হ্যাঁ 7টাই তো, জি পর্যন্ত, হ্যাঁ 7টা। এই 7টা বিক্রিয়া একদম ছোটস্থ মুখস্থ রাখবা। যেগুলো টেম্পারেচার লিখে দিলাম টেম্পারেচার সহ, যেগুলো নর্মাল টেম্পারেচার বললাম সেগুলো নর্মাল কথা সহ, ঠিক আছে ভাইয়া? এগুলো একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে, ক্লিয়ার? ঢাকা ভার্সিটির জন্য ইভেন তোমাদের কলেজেও দিতে পারে যে কোনো সময়, ওকে? আচ্ছা, এবার আসেন আমরা 2 নাম্বার স্টেপে যাব। তাহলে 1 নাম্বার স্টেপ বললাম খোলা পাত্র সংগঠন, 2 নাম্বারটা অনেক ছোট, তাই আমি এটা আগে পড়ে তারপর নামাজে ব্রেক দিব। আসেন 2 নাম্বার লেখেন ভাইয়া, উৎপাদ অধঃক্ষেপণ। সবাই লেখেন ভাইয়া, উৎপাদ অধঃক্ষেপণ। ওকে, তাহলে লেখেন ভাইয়া প্রোডাক্ট প্রেসিপিটেশন, প্রোডাক্ট প্রেসিপিটেশন। ওকে, উৎপাদ অধঃক্ষেপণ বা প্রোডাক্ট প্রেসিপিটেশন, এটা মানে কি ভাইয়া সেটা আমি তোমাদেরকে একটু বলি। ধরেন ভাইয়া কোন একটা কেমিক্যাল রিয়াকশন এরকম আছে যে ধরেন সিলভার নাইট্রেটের সাথে আপনি বিক্রিয়া দিচ্ছেন সোডিয়াম ক্লোরাইড, এটা খুবই কমন একটা বিক্রিয়া। তাহলে এই রিয়াকশনে কি হবে ভাইয়া? এই রিয়াকশনে ভাইয়া আমার যে সোডিয়াম বাবুটা আছে, সেই সোডিয়াম বাবু গিয়ে সিলভারকে একটা লাথি মেরে উড়াই দিবে। তখন সিলভার বাবু গিয়ে সুন্দর মতো সোডিয়ামের সঙ্গীর সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? তাহলে এই হচ্ছে কাহিনীটা, ওকে ভাইয়া? তাহলে মনে রাখবেন ভাই এখানে কি হচ্ছে, সোডিয়াম যাচ্ছে সিলভারকে কিক করতে, সিলভার গিয়ে উড়ে এসে সোডিয়ামের সহজনকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে বিক্রিয়াটা কি উৎপন্ন হবে? সোডিয়াম নাইট্রেট আর তৈরি হবে ভাইয়া সিলভার ক্লোরাইড, ঠিক আছে? মজার বিষয় হচ্ছে এখানে যে সিলভার ক্লোরাইডটা তৈরি হলো, সে কিন্তু ভাইয়া পানিতে দ্রবণীয় না। এই জন্য দ্রবণে সে ভাইয়া অধঃক্ষিপ্ত হয়ে যাবে বা সলিউশনে সে ভাইয়া প্রেসিপিটেটেড হয়ে যাবে। এখন একটা জিনিস মনে রাখবেন, অনেকেই আপনারা মনে করেন সলিড লেখা আর এই অ্যারো সাইন দেয়া একই কথা। না ভাইয়া, সলিড লেখা আর অ্যারো সাইন দেয়া একই কথা না, কথাটা মাথায় রাখবেন। আই রিপিট, সলিড লেখা আর অ্যারো সাইন দেয়া একই কথা না। সলিড স্টেট মানে সে কঠিন অবস্থা প্রাপ্ত হয়েছে, চাইলে সে ধীরে ধীরে আবার রিয়াকশন করে ব্যাকওয়ার্ড প্রসেসে আসতে পারে। আর প্রেসিপিটেটেড লেখাটার মানে হচ্ছে সে বিক্রিয়া পাত্রের মধ্যে এমন ভাবে পদক্ষিপ্ত হয়েছে যে সে পরবর্তীতে আর বিক্রিয়া করার প্রতি অনীহা দেখাবে বা নর্মাল কন্ডিশনে সে আর কখনো বিক্রিয়া করবেই না। তো মনে রাখবেন ভাইয়া, সিলভার ক্লোরাইড এমন একজন পাবলিক যে তুমি যদি নর্মাল কন্ডিশনে বিক্রিয়া করাও তাহলে বিক্রিয়াতে এটা তৈরি হবে। আর নর্মাল কন্ডিশনে এই সিলভার ক্লোরাইড কখনো আবার রিভার্স বিক্রিয়া করে আগের জায়গায় ফেরত আসতে পারবে না, ঠিক আছে? সলিড মানে চাইলে সে আগের জায়গায় ফেরতও যেতে পারে,
সে রিভার্স রিয়াকশন করে আগের অবস্থায় ফেরতও যেতে পারে। উৎপাদ থেকে বিক্রিয়ক চাইলে হলেও হতে পারে, ঠিক আছে? কিন্তু অ্যারোসাইন দেয়া মানে ওই কন্ডিশনে সে জিন্দেগিতেও আর ব্যাকওয়ার্ড প্রসেসে ফিরবে না ভাইয়া। তাহলে মনে রাখবেন ভাইয়া, এফ লেখা আর এরকম অ্যারোসাইন দিয়ে অধক্ষিপ্ত লেখানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জিনিসটা আমাদের ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো, ওকে? তাহলে এই বিক্রিয়াটা তখন কি হয়ে যাবে, একমুখী হয়ে যাবে, কারণ সেটা আর ব্যাক করতে পারতেছে না। কিন্তু বিক্রিয়াটা যদি ভাই এরকম হতো যে তোমার পটাশিয়াম নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, তখন কি হতো, সোডিয়াম গিয়ে পটাশিয়ামকে কিক মারতো, পটাশিয়াম গিয়ে সোডিয়ামকে কিক মারতো, তৈরি হতো KCl, আর তৈরি হতো সোডিয়াম নাইট্রেট। মজার বিষয় হচ্ছে ভাইয়া, আমার এখানে যে দুইটা জিনিস তৈরি হয়েছে না, তারা চাইলে আবার বিক্রিয়া করে ব্যাকওয়ার্ড ভাবে ফেরত আসতে পারে, ঠিক আছে? পটাশিয়াম গিয়ে আবার একে রিপ্লেস করতে পারে, আবার একে রিপ্লেস করতে পারে, তাহলে আবার আগের জায়গায় যে লাউ সেই কদুতে ফেরত আসবে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন ভাইয়া, এটা কখন সম্ভব, যখন একজন ভাইয়া অধক্ষিপ্ত হয়ে যাবে বা একজন ভাইয়া প্রেসিপিটেটেড হয়ে যাবে, অনলি এন্ড অনলি দেন এই রিয়াকশন গুলো আমার একমুখিতে কনভার্ট হবে, তা না হলে তারা উভমুখী হিসেবে চলতেই থাকবে। ওকে, তো আপাতত ভাই আমরা নামাজের ব্রেকে যাব, নামাজের ব্রেকের পর বাকি পয়েন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে।
আচ্ছা, তো আমরা তাহলে আবার শুরু করতে পারি। আসুন। তো জনগণ, আমরা এবার স্টেপ 3 শিখবো। ওকে? তাহলে আমাদের এখন কাজ হচ্ছে স্টেপ 3 নিয়ে আলোচনা করা। তাহলে ২ টা প্রসেস আমরা জানলাম। যেটা তোমরা জানতা আসলে। এখানে জানতা না এমন কিছু নেই। ২ টা প্রসেসই তোমরা আগেই পড়ে এসছো। তোমরা আগেই পারো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তো ৩ নাম্বার প্রসেসটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। ৩ নাম্বারটা আমরা কিভাবে করব দেখেন ভাই, এগুলো 9-10 এ পড়ে আসার কথা। 9-10 এ পড়ছিস না জনগণ ম্যাক্সিমামই? কমেন্ট সেকশনে জানাইস তো 9-10 এটা পড়া হয়েছে তো, তাই না ভাইয়া? যে উভমুখী কিভাবে একমুখী করব। এই প্রসেসগুলো তোরা খুব কম বেশি জানিসই। ওকে? আর ৩ নাম্বারটা হচ্ছে ভাইয়া একদম ফোর্সফুলি করা, যেটাকে আমরা বলবো রাসায়নিক পদার্থ যোগ করে। ঠিক আছে? তাহলে লাস্টের পয়েন্টের নাম লেখেন রাসায়নিক পদার্থ যোগ করে। ঠিক আছে? বাই অ্যাডিং কেমিক্যাল কম্পাউন্ডস। ওকে? তাহলে ফোর্সফুলি রাসায়নিক পদার্থ যোগ করে বা বাই অ্যাডিং কেমিক্যাল কম্পাউন্ডস। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। ওকে? তো চলেন আমরা এখন তাহলে একটু খেয়াল করি এবং আমরা দেখি যে রাসায়নিক পদার্থ যোগ করে আমরা আসলে কিভাবে করতে পারি। তো বাচ্চারা, এটা সবথেকে ভালো এক্সাম্পল দেখা যায় অ্যাস্টারিকরণ বিক্রিয়ার ক্ষেত্রে। রিপিট ভাই, এটা সবথেকে ভালো এক্সাম্পল দেখা যায় ভাইয়া অ্যাস্টারিকরণ বিক্রিয়ার জন্য, বা যেটাকে আমরা বলে থাকি অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন। ঠিক আছে? অ্যাস্টারিকরণ বিক্রিয়া বা যেটাকে আমরা বলে থাকি অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন, এটার জন্য আমরা সবথেকে পারফেক্ট এক্সাম্পলটা দেখতে পারি। তো বাচ্চারা, তোমরা অনেকেই হয়তো আমাকে এখন জিজ্ঞেস করতে পারো, ভাইজান অ্যাস্টারিকরণ বিক্রিয়া আবার কোন দেশি চিজ, এ তো আগে নাম শুনি নাই। ঠিক আছে? তো জিনিসটা খুবই ইজি, তোমরা 9-10 হয়তো একটুকু চেনছ ভাইয়া, অ্যাস্টার কাকে বলে চিনছো না ভাইয়া? 9-10 চেনার তো কথা। মনে রাখবা, আর দিয়ে আমরা কাকে প্রকাশ করি? অ্যালকাইল গ্রুপকে প্রকাশ করি, তাই না? আর দিয়ে কাকে প্রকাশ করি? অ্যালকাইল গ্রুপকে প্রকাশ করি। আর সি ডাবল ও আর। ঠিক আছে? আর প্রাইম দিলাম কজ একই রকম হতে পারে দুইটা অ্যালকাইল, অথবা ভিন্ন রকমও হতে পারে দুইটা অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে? তাহলে আর সি ডাবল ও আর এই টাইপের যত জৈব যৌগ আছে আমাদের, তাদের সবাইকে আমরা বলে থাকি অ্যাস্টার। ঠিক আছে? এদেরকে আমরা সবাই বলে থাকি অ্যাস্টার। ঠিক আছে? তো অ্যাস্টার বানানোর যে প্রক্রিয়া, তাকে আমরা বলি অ্যাস্টারিকরণ বিক্রিয়া, বা আমরা বলে থাকি অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন। ওকে? তো মনে রাখবেন, যে কোনো একটা অ্যাস্টার কেমনে তৈরি হয়। ঠিক আছে? মনে রাখবেন, দুনিয়াতে যে কোনো একটা অ্যালকোহলের সাথে যে কোনো একটা অ্যাসিডের যদি বিক্রিয়া করানো হয়, তাহলে সেই বিক্রিয়ায় তৈরি হয় অ্যাস্টার আর তৈরি হয় ভাইয়া পানি। ঠিক আছে? তাহলে মনে রাখবেন, অ্যাস্টারিকরণ বিক্রিয়াটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ইজি একটা রিঅ্যাকশন, যেখানে তুমি একটা অ্যালকোহলের সাথে, যে কোনো অ্যালকোহলের সাথে তুমি যোগ করবা কি? একটা অ্যাসিড যোগ করবা। ঠিক আছে জনগণ? তো চলেন আমি আপনাদের একটা বিক্রিয়া দেখাই। আসেন বাচ্চারা, কেমন হবে? তো বিক্রিয়াটা হবে এরকম যে, ধরেন আমার CH3 CH2OH, এটা হচ্ছে আমার একটা অ্যালকোহল। এখন এর সাথে আমি বিক্রিয়া দিচ্ছি ধরেন CH3COOH, এই অ্যাসিডের। ওকে? এখন এই বিক্রিয়াটা যদি আমি সামান্য একটু অ্যাসিডিক মিডিয়ামে দিই, অ্যাসিডিক মিডিয়াম বোঝানোর জন্য H+ দিতে হয় রিঅ্যাকশনের অ্যারো সাইনের উপর। ওকে? H+ মানে অ্যাসিডিক মিডিয়ামে বা অম্লীয় মাধ্যমে। তাহলে বিক্রিয়াটা কেমন হবে চলেন আমরা একটু ফিল করি যে বিক্রিয়াটা কেমন হবে। আমার এখানে CH2OH আছে, আর অ্যাসিডটাকে আমি একটু ভেঙে দেখাই তোমাদেরকে বোঝার সুবিধার্থে। অ্যাসিডটাকে একটু ভেঙে দেখাই। তো অ্যাসিডটাকে ভেঙে দেখালে অ্যাসিডটা হচ্ছে CH3COOH, এটা হচ্ছে আমার অ্যাসিডটা। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা। তো এই বিক্রিয়ায় কি হবে একটু শুনেন। এই বিক্রিয়ায় যে ঘটনাটা ঘটবে, অ্যাসিডের যে এইচ আর অ্যালকোহলের যে OH, এরা ভাইয়া পানি আকারে বের হয়ে যাবে। তাহলে অ্যাসিডের এইচ আর অ্যালকোহলের OH কি আকারে চলে যাবে? পানি আকারে চলে যাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে অ্যাসিডের এইচ আর অ্যালকোহলের OH যদি চলে যায়, তাহলে আমার কি এই অংশটুকু বাকি পড়ে থাকে না? এই অংশ পরস্পরের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখন এই অংশ একে অপরের সাথে কানেক্টেড কেমনে হবে ভাই? এই অংশ একে অপরের সাথে কানেক্টেড হতে গেলে এমন হতে হবে না ভাইয়া, যে এই যে ওর যে হাতটা ফাঁকা, ওই হাতের সাথে এই হাতটা গিয়ে জোড়া লাগতে হবে, তাই না? জিনিসটা এরকম না ভাইয়া, যে ওই যে অক্সিজেনের যে হাতটা ফাঁকা, তার সাথে আমার এই যে কার্বন, এই কার্বনের হাতটা গিয়ে জোড়া লাগতে হবে, তাই না? তাহলে জিনিসটা কি এমন হবে যে CH3COO, অক্সিজেনের যে হাত ফাঁকা ছিল, তার সাথে এই CH, এটা রিভার্স অর্ডারে গিয়ে কানেক্টেড হবে। রিভার্স অর্ডারে মানে কি? আগে হবে CH2, তারপর হবে CH3, তাই না? আগে হবে CH2, তারপর হবে কি? CH3। তার মানে আমার অ্যাসিডের অংশ হচ্ছে যে এতটুকু, এতটুকু হচ্ছে আমার অ্যাসিডের অংশ, আর লালটুকু হচ্ছে আমার অ্যালকোহলের অংশ। ঠিক আছে? তাহলে এতটুকু অংশ হচ্ছে অ্যাসিডের পোর্শন, আর ওই অংশটুকু হচ্ছে আমার কি? অ্যালকোহলের পোর্শন। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে আমি বলবো কি? একটা বলেন তো, অ্যাস্টার। তাহলে অ্যাস্টার বানানোর রিঅ্যাকশনটাকে আমরা বুঝতে পেরেছি যে অ্যাস্টারটা কিরকম হলো।
ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়াটা অবশ্যই অ্যাসিডিক মিডিয়ামে হবে, নাহলে এই বিক্রিয়া তো স্মুথলি জিন্দেগিতেও হবে না। ওকে, কিংবা ভাইয়া উল্টা ভাবে আমি কি লিখতে পারি, অথবা আমরা আরেকটা জিনিস লিখতে পারি না, আমি তো এখানে অ্যাসিডের অংশটাকে আগে লিখছি তাই না ভাইয়া, আমি যদি অ্যালকোহলের অংশটাকে আগে লিখতাম তাহলে কি হতো, আমি যদি অ্যালকোহলের অংশটাকে আগে লিখতাম তাহলে এই যে হাত ফাঁকা, সেই ফাঁকা হাতের সাথে এই যে অক্সিজেন এই অংশটুকু এসে জোড়া লাগতো, তাই না, ওই অংশটুকু এসে জোড়া লাগতো, তাই না ভাইয়া, তাহলে ওই অংশটুকু ঘুরে এসে এইভাবে জোড়া লাগতো না, তাহলে কানেক্টেড হতো কি কার্বন না অক্সিজেন, অক্সিজেন না, তাহলে তখন আমার এই জিনিসটা উল্টে লেখা লাগতো, তখন আমার লেখা লাগতো ও ও সি, সিও লিখলে কিন্তু ভুল হতো, আমার লেখা লাগতো কি ও ও সি CH3, কজ এই অংশটুকু তখন ভাইয়া উল্টে গিয়ে কানেক্টেড হচ্ছে। ওকে, তো বিষয়টা হচ্ছে তোমরা আবার অনেকে বলতে পারো ভাই H3C না লিখে CH3 লিখলেন যে, হ্যাঁ কার্বনের ডানে বামে তুমি যেখানে খুশি হাইড্রোজেন দাও, দ্যাট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। ওকে, ওই ডানে বামে যে কোনো এক জায়গায় দিলেই হয়, হাইড্রোজেনটা ম্যাটার না, কিন্তু আমার এই ও ও সিটা ম্যাটার। ঠিক আছে, আমি যদি এখানে ও ও সি দিই তার মানে আমি বোঝাচ্ছি যে এর সাথে অক্সিজেনটা গিয়ে কানেক্টেড হয়েছে, আর এই অক্সিজেনের সাথে ওই পাশে কার্বন লিখেছিলাম কেন, কারণ ওখানে অক্সিজেনের সাথে কার্বন গিয়ে অ্যাটাচড হচ্ছে। ঠিক আছে, তো ঘটনা তো তোমরা বুঝতেই পেরেছো, এটা আহামরি কঠিন কিছু না, খুবই সিম্পল জিনিস, যে আমার যদি এরকম একটা ঘর থাকে, আমার যদি এরকম একটা ঘর থাকে আর ওই পাশে আমার এরকম একটা স্লট থাকে, তাহলে আমার এই স্লটটা কেমনে ওর সাথে গিয়ে কানেক্টেড হবে, আমার এই স্লটটা কি ভাইয়া সুন্দর মতো এখানে গিয়ে এইভাবে কানেক্টেড হতে পারবে, জিন্দেগিতে হতে পারবে না। ওই স্লট ওখানে গিয়ে কানেক্টেড হতে গেলে ওরে কি করতে হবে, ওই স্লট ওখানে গিয়ে কানেক্টেড হতে গেলে ওকে আগে ভাইয়া রোটেট হতে হবে, তারপর নাই খাপে খাপ বসবে, তাই না ভাইয়া, তারপর না হয় সে গিয়ে খাপে খাপ বসবে। তো বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া। ঠিক আছে, তাহলে খাপে খাপ বসানোর জন্য আমার কি করানো লাগলো, জিনিসটাকে এরকম উল্টে ভাবে লেখা লাগলো, উল্টানো ভাবে গিয়ে কানেক্টেড করা লাগলো। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ভাইয়া অ্যাস্টার বানানোর নিয়ম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাস্টার তৈরি করার নিয়ম। ওকে, আচ্ছা তাহলে অ্যাস্টার লেখার সময় খেয়াল রাখিস ভাইয়া, আবেগের বসে আবার ভুলভাল কোনো অ্যাস্টার বানাই দিস না। ওকে, ঠান্ডা মাথায় অ্যাস্টার বানাতে হবে আমাদেরকে। ক্লিয়ার? আচ্ছা, তো নাফিসা কি কোশ্চেন করলি? আহ ব্রো, H2O গ্যাস আর H2O জলীয় বাষ্প প্রকাশে কোনো পার্থক্য আছে? না ভাইয়া, H2O গ্যাস আর H2O জলীয় বাষ্প প্রকাশে কোনো পার্থক্য নেই, দুইটাই গ্যাস। কিন্তু তুমি যদি H2O V লেখো তার মানে তুমি বোঝাচ্ছ H2O এর গ্যাসীয় অবস্থা যখন সে এক্স্যাক্টলি আসে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, যখন সে এক্স্যাক্টলি আসে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটা লেখা আর এটা একই জিনিস। এছাড়া জলীয় বাষ্প আর হচ্ছে H2O গ্যাসের কোনো পার্থক্য নাই। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো নাফিসার কোশ্চেনে আনসার পেলাম। সিয়াদ কি জিজ্ঞেস করলি ভাইয়া, এই অ্যাস্টারটার নাম কি হবে? ইথাইল অ্যাসিটেট অ্যাস্টার। এটার নাম হচ্ছে ভাইয়া ইথাইল আছে অ্যাসিটেট আছে, হ্যাঁ ইথাইল অ্যাসিটেট অ্যাস্টার। ঠিক আছে ভাইয়া, ওকে। তো এটা আরো অনেকগুলো নাম আছে ভাইয়া, যেমন ইথাইল মিথাইল অ্যাস্টারও অনেকে বলে থাকে, ইথাইল অ্যাসিটেট অ্যাস্টারও বলে থাকে, অনেক ভাবে নামকরণ করে থাকে। নামকরণ আমরা যখন পড়বো তখন আমরা অনেকগুলো নাম শিখবো, তো এটা হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, তো জনগণ আমরা এখন এই বিক্রিয়াটা ধরেন একমুখী করব। আচ্ছা ভালো কথা, এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী। ঠিক আছে ভাইয়া, এই বিক্রিয়াটা কিন্তু নর্মাল কন্ডিশনে উভমুখী বা রিভার্সিবল, মানে তুমি অ্যাস্টার বানাবা, অ্যাস্টার ভেঙে আবার অ্যাসিড আর অ্যালকোহল দিবে। ঠিক আছে, ওর সাথে যদি তুমি পানি লাগাই দাও তাহলে আবার এটা হয়ে যাবে, তাই না, তাহলে পানি লাগিয়ে দিলে আবার এটাতে ফেরত চলে আসবে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এবার চলেন আমরা তাহলে খেয়াল করি এবার ঘটনাটা কেমন হবে দেখেন। তো চলেন আমি ধরেন এই বিক্রিয়াটাকে একমুখী করে দিতে চাই, অ্যাসিডিক মিডিয়াম না নিলে ভাইয়া এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হবে না। ওকে, অ্যাসিডিক মিডিয়া না নিলে এই রিয়াকশন স্বতঃস্ফূর্ত ভাবে হবেই না, তখন তোমাকে এক্সট্রা কোনো কিছু দিয়ে বিক্রিয়াটা হওয়াতে হবে। ঠিক আছে, আর নর্মাল কন্ডিশনে বিক্রিয়া কখনো হবেই না। ঠিক আছে, আচ্ছা ব্রো, অদক্ষেপণে তো আমরা কোনো বিক্রিয়াকে একমুখী করলাম না, বরং একটা অদক্ষেপ করলে আরেকটা পরে না। তো বিষয়টা হচ্ছে এরকমই ভাইয়া, যে তোমাকে তাহলে এমন ভাবে রিয়াকশন করতে হবে যে বিক্রিয়াটা আমার কোনো একটা অদক্ষেপ তৈরি হয়, তাহলে তুমি বিক্রিয়াটাই সহজে একমুখী করে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা এটাই ছিল আমাদের কাহিনী। যেমন আমি যদি এটাকে বলি, আচ্ছা তোর কোশ্চেন ছিল ভাইয়া এটা, যে ভাইয়া এই বিক্রিয়াটা তো আমার একমুখী হলো, এই বিক্রিয়াটা তো উভমুখী, তাহলে এই বিক্রিয়াটাকে আমি একমুখী কেমনে করব? এই বিক্রিয়াটাকে একমুখী করার জন্য তুমি একটা কাজ করতে পারো। দেখো 2 নাম্বার বিক্রিয়াটা কেউ কেউ বলছে ভাই এই বিক্রিয়াটাকে কেমনে একমুখী করবে, এই বিক্রিয়াটা তো উভমুখী হয়ে আছে, আমি তো এটাকে একমুখী করলাম না, বরং আমি তো স্পেসিফিক কয়েকটা বিক্রিয়া শিখলাম যেগুলোকে একমুখী করা যায় আর যেগুলোকে করা যায় না। তাহলে কেমনে করব? বাচ্চারা খুবই সিম্পল হিসাব তো বাবু, তুমি এখানে সুন্দর মতো সিলভারের একটা লবণ লাগাই দাও, সিলভারের যে কোনো একটা লবণ অ্যাড করে দাও।
ঠিক আছে, পরিমাণটা খুবই কম দিও, ঠিক আছে, পরিমাণটা খুবই কম দিও। তুমি সিলভার একটা লবণ আকারে লাগাই দাও, রিয়াকশন অটোমেটিক্যালি তোমার একমুখী হয়ে যাবে, ঠিক আছে। সিলভারের যে কোনো একটা লবণ এখানে ঢুকাই দাও, তোমার রিয়াকশনটা অটোমেটিক কি হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। যদিও তোমার এখানে মনে হচ্ছে ভাইয়া যে বিক্রিয়াতে আমি নতুন জিনিস অ্যাড করে দিলাম, না ভাইয়া, এই সিলভারটা এমন একটা বদমাইশি কাজ করবে যে রিয়াকশনে যে ক্লোরিন গুলা থাকবে সেই ক্লোরিন গুলাকে সে নষ্ট করে দিবে, বিক্রিয়াটা তোমার ধীরে ধীরে একমুখীতে কনভার্ট হয়ে যাবে। এই বিক্রিয়াগুলোকে তুমি সরাসরি ইউনিফর্ম ওয়েতে একমুখী করতে পারছো না, কিন্তু এটা একটা প্রসেস, যখন তুমি করতে চাও এই প্রসেসে তুমি করতে পারো, যদি এটা খুব স্মার্ট কোনো ওয়ে না, ওকে, এটা খুব ভালো কোনো একটা ওয়ে না। আচ্ছা, তো এবার আসেন আমি তাহলে যেটা পড়াচ্ছিলাম সেটার দিকে খেয়াল করে দেখি, আসেন। যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট কখন চলে যায় আল্লাহ জানে। আচ্ছা, ওকে, তাহলে আসেন আমরা তাহলে এখন খেয়াল করি যেটা বলতেছিলাম। দেখেন এবার ভাই, আমি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম না যে একটা উভমুখী বিক্রিয়াকে তুমি যে কোনো দিক থেকে শুরু করতে পারো, চাইলে তুমি এই দিক থেকেও শুরু করতে পারো অথবা চাইলে তুমি ওই দিক থেকেও শুরু করতে পারো, কথাটা বলছিলাম না এরকম, যে একটা উভমুখী বিক্রিয়াকে তুমি চাইলে রিয়াকশনের যে কোনো ডিরেকশন থেকে শুরু করতে পারো। তো আমি একটু উল্টা দিক থেকে তাহলে শুরু করলাম, তাহলে আমি ধরেন এইভাবে লিখলাম, তাহলে CH2 CH3 প্লাস পানি, যখন তুমি অ্যাসিডিক মিডিয়াম দিচ্ছ সে তোমাদেরকে দিচ্ছে CH3COOH আর তোমাদেরকে দিচ্ছে CH2OH, ওকে। আচ্ছা, এবার জনগণ একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু ফোর্সফুলি বাদরামি কইরা এটাকে ভাই একমুখী বানাই দিতে চাই, তাহলে আমি কি করব জানেন? দেখেন, এই যে ভাইয়া, এই যে বিক্রিয়াটা আমার চলতেছে, আমি এখন ভাগ ভাগ করে লিখবো, উভমুখী বিক্রিয়া আমি ভাগ লিখবো। তাহলে প্রথম ভাগে কি হচ্ছে চলেন দেখি। প্রথম ভাগে এই পানি এর সাথে অ্যাড হচ্ছে, প্রথম ভাগে পানি এর সাথে অ্যাড হয়ে এটাকে বানিয়ে দিচ্ছে আমাদের একটা অ্যাসিড, আর আমাদেরকে বানিয়ে দিচ্ছে অ্যালকোহল। ওই সেম বিক্রিয়াটা লিখলাম, কিন্তু আমি এখন স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাবো, ওকে। তাহলে প্রথম ধাপে আমার কি হলো, এই জিনিসটা তৈরি হলো। এবার আমি কি করলাম জানো, এই কন্টেইনারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিলাম, ঠিক আছে। তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, একই কথা। তো তুমি এই কন্টেইনারের মধ্যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিলা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু অ্যাড করবা, মনে রাখবা আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু অ্যামাউন্টে হতে হবে যাতে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা আমার ভাইয়া যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের পরিমাণের থেকে বেশি হয়। কথাটা মাথায় রাখবা, আমি এতটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যাতে অ্যাসিডের পরিমাণের থেকে বেশি হয়, যাতে সোডিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ না হয়, অ্যাসিডটা আগে শেষ হয়। তাহলে কি হবে জানো, তুমি যখন কন্টেইনারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিয়েছো, তাহলে এই যে তুমি বাইরে থেকে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা সেটা এই যে আমার যে অ্যাসিডটা তুমি ঢেলেছিল না ভাইয়া, বা অ্যাসিডটা যেটা তৈরি হয়েছিল না ভাইয়া আমার রিয়াকশনে, ওই অ্যাসিডটুকুর সাথে বিক্রিয়া করে ফেলবে, ঠিক আছে। ওই অ্যাসিডটুকুর সাথে কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলবে। তাহলে অ্যাসিডটুকুর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলে, তাহলে কি উৎপন্ন হবে বলুন তো ভাইয়া? দেখেন, অ্যাসিডের H আর সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মিলে আবার এখানে বানাবে কি, পানি। আর এই অংশটুকু মিলে বানাবে কি, এই অংশটুকু বানাবে একটা লবণ, যেটা হচ্ছে CH3COONA, এটার নাম কি, সোডিয়াম ইথানয়েট লবণ। তাহলে আমি দুইটা স্টেপের বিক্রিয়া শিখলাম। তাহলে প্রথম স্টেপে সে তো স্বাধীনভাবে ভেঙে যাচ্ছে, এই স্বাধীনভাবে ভেঙে গিয়ে কি বানাচ্ছে, এই স্বাধীনভাবে ভেঙে গিয়ে আমার অ্যাসিড আর অ্যালকোহল বানাচ্ছে। আর আমি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিয়েছি, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড যখনই আমার একটু অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি বানিয়ে ফেলতেছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি বানিয়ে ফেলতেছে। এবার আমি যদি সার্বিক বিক্রিয়াটা লক্ষ্য করি, আমি যদি অ্যাজ আ হোল রিয়াকশনটাকে অবজার্ভ করি, এটা কিন্তু বিক্রিয়ার ভিতরের কাহিনী যা ঘটে যাচ্ছে। এখন আমি অ্যাজ আ হোল কে অবজার্ভ করছি, সেটা একটু ফিল করব যে আমি আসলে অ্যাজ আ হোল কে হচ্ছে ফিল করছি, ওকে। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার নর্মাল কন্ডিশনে বিক্রিয়াটা হতো এরকম, উভমুখী একটা বিক্রিয়া। তো আমি বিক্রিয়াটা ভেঙে দেখাচ্ছি, যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনে অ্যাড করছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনে অ্যাড করলে প্রথম স্টেপে এই অ্যাস্টারটা ভাঙবে, ভেঙে আমাকে অ্যাসিড আর অ্যালকোহল দিবে। সেকেন্ড স্টেপে ওই যে অ্যাসিডটা আমার তৈরি হলো, ওই অ্যাসিডটা আমার যোগ করা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি বানিয়ে ফেলবে। এবার তুমি এই দুইটাকে যোগ করে দাও তো, যোগ করলে কি কি পাও একটু দেখো তো ভাইয়া। দেখেন ভাইয়া, যোগ করলে আমরা কি কি পাচ্ছি, যোগ করলে আমরা এই পাশে পাচ্ছি CH3COO CH2CH3, এটা লিখলাম। দেখেন ভাইয়া, এই পাশেও পানি আছে, সমীকরণের ওই পাশেও পানি আছে, তাহলে পানি পানি তো কাটাকাটি চলে যাবে, তাই না ভাইয়া? তো আমরা তো জানি এটা ইকুয়েশনের দুই বোথ সাইডে সেম জিনিস থাকলে কাটাকাটি যায়, তাহলে পানি আর লিখলাম না, পানি পানি কাটাকাটি চলে যাবে। আবার দেখেন ভাইয়া, অ্যাসিড অ্যাসিডও তো কাটাকাটি চলে যাবে, তাই না ভাইয়া? দুই পাশেই আছে সমীকরণে, যোগ করলে দুই পাশেই আসবে, পরে কাটাকাটি চলে যাবে, তাই সোডিয়াম মানে অ্যাসিড অ্যাসিডও লেখা লাগবে না।
সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমার সার্বিক রিয়াকশনটা কি মনে হবে আমার কাছে? আমার কাছে এখন সার্বিক রিয়াকশনটা এইভাবে মনে হবে যে নর্মাল রিয়াকশনটা হচ্ছিল এইভাবে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পর আমার কাছে রিয়াকশনটা দেখে মনে হবে আমার অ্যাস্টার ছিল, তার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিয়েছি, আর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার ফলে আমরা পেয়েছি সোডিয়াম ইথানয়েট, আর আমরা পেয়েছি একটা অ্যালকোহল। বাচ্চারা মজার বিষয় হচ্ছে এই বিক্রিয়া জিন্দেগিতে চাইলেও পিছনে আসতে পারবে না। কারণ মনে রাখবেন ভাইয়া, একটা লবণ আর অ্যালকোহল স্বাভাবিক অবস্থায় কখনো বিক্রিয়া করবে না, ঠিক আছে? একটা লবণ আর একটা অ্যালকোহল স্বাভাবিক অবস্থায় কখনো বিক্রিয়া করবে না। তাই এদের পিছনের দিকে আসার বা এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাস্টার বানানোর আর কোনো চান্সই নাই, ঠিক আছে? সার্বিকভাবে আমরা এই আউটপুটটা দেখতে পারবো, সার্বিকভাবে আমরা শুধু দেখতে পারবো এই আউটপুটটা কি হলো। ওকে, কয় স্টেপে ইনপুটটা বা আউটপুটটা আসছে সেটা কিছু দেখতে পারবা না, তুমি শুধু আউটপুটটা দেখতে পারবা, এবং আউটপুট রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ বিক্রিয়াটা একমুখীতে কনভার্ট হয়ে গিয়েছে বা সে ইরিভার্সিবল হয়ে গিয়েছে। এই বিক্রিয়া পিছনের দিকে আসা আমার কখনোই পসিবল না। আর আমি যেটা বললাম, সোডিয়াম হাইড্রোক্সাইড ততটুকু দিতে হবে যাতে সে অ্যাসিডের পরিমাণের থেকে বেশি থাকে, না হলে ভাইয়া আমার সম্পূর্ণ অ্যাসিড তো লবণে কনভার্ট হবে না। একটুও যদি অ্যাসিড বেশি থেকে থাকে, একটুও যদি অ্যাসিড কন্টেনারে থেকে থাকে, সে তো আবার বিক্রিয়া করে পিছনে চলে আসতে পারবে, তাই না? তাই সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই অতটুকু থাকতে হবে যেটা অ্যাসিডের পরিমাণের থেকে বেশি, ঠিক আছে ভাইয়া? তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, তাহলে এই যে বিক্রিয়াটা আমরা করলাম, তাহলে এটা নরমাল কন্ডিশনে হতো কি উভমুখী, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার কারণে হয়ে গেল কি একমুখী। তাহলে এই বিক্রিয়াগুলো লিখতে হবে ভাইয়া। তাহলে মনে রাখবেন, যদি তোমাদের 4 মার্কের কোশ্চেনে কখনো আসে, তাহলে তুমি 1 নাম্বার পয়েন্ট লিখবা, 2 নাম্বার পয়েন্ট লিখবা, এক্সাম্পল দিবা, 3 নাম্বার এই পয়েন্ট লিখবা, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের কাহিনী। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে যেহেতু দুইটা আলাদা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, দুইটাকে কি আলাদা করা যাবে? দুইটাকে আলাদা বলতে ভাই লবণ আর অ্যালকোহল, হ্যাঁ তুমি আলাদা করতে পারবা তো ভাইয়া, আলাদা করার কোনো ঝামেলা নাই, তুমি লবণ আর অ্যালকোহলকে আলাদা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া উৎপাদ চেঞ্জ হয়ে গেল, বিষয়টা হচ্ছে ভাইয়া, তুমি এখানে উৎপাদ চেঞ্জ করলেও তোমার আসলে টার্গেটটা ছিল এই বিক্রিয়াটা যাতে আবার ব্যাকওয়ার্ড ডিরেকশনে কখনো ফেরত না আসতে পারে। তোমার এখানে কাহিনীটা হচ্ছে তুমি এবার এদেরকে আলাদা করে নাও, তুমি এবার এদেরকে আলাদা করে নিয়ে তুমি যে সিম্পলি পানির মধ্যে এদেরকে দিয়ে দাও, তখন তুমি আবার তোমার ডিজায়ার্ড উৎপাদ বা CH3COOH কে পেয়ে যাবা, ঠিক আছে ভাইয়া? নরমালি আমরা যখন ভাইয়া কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করি, আমাদের হয়তো কখনো এমন প্রয়োজন হতে পারে যে বিক্রিয়াটা যাতে পিছনে ফেরা না চলে আসে, তাহলে আমাদের জন্য এটা লস প্রজেক্ট, আমরা সবসময় চেষ্টা করি কোনো না কোনো ভাবে বিক্রিয়াটাকে থামিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে লাগলে সেখান থেকে আমরা এটাকে আলাদা করে নিতে পারবো। যেমন এই লবণ থেকে কিন্তু আবার ইথানোয়িক অ্যাসিড পাওয়া খুবই সিম্পল একটা কাজ, খুবই ইজি একটা কাজ, তুমি খুব সহজেই লবণ থেকে আবার অ্যাসিডকে ফেরত পেতে পারবা। কিন্তু এই বিক্রিয়া যদি কন্টিনিউয়াসলি রিভার্সে আসতে থাকে, তুমি তো এই অ্যাসিডে খুঁজেই পাবা না, অ্যাসিড তৈরি হবে, সাথে সাথে আবার অ্যাস্টারে চলে যাবে, তোমার জন্য তো এটা লস প্রজেক্ট, ঠিক আছে? তাই এই জন্য ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজটা হচ্ছে এরকম, তোমার উৎপাদ স্লাইটলি চেঞ্জ করে হলেও বিক্রিয়াটাকে তোমার একমুখীতে কনভার্ট করা হয়, পরবর্তীতে চাইলে সেখান থেকে সেকেন্ড কোনো ওয়েতে আবার সে আগের উৎপাদটাকে ফেরত আনা যায়, খুব সহজ একটা উপায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ভাই আমাদের প্রসেসটা, এই প্রসেসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার শুভ বল, নাইন বল। ভাইয়া এখানে ভাইয়া শুনতে পাচ্ছেন? শুভ আগে বল। ভাইয়া এখানে যে বিক্রিয়াটা একমুখীকরণ করলাম না, ওইখানে তো ইথানোয়িক অ্যাসিডের সাথে NaOH যোগ করলাম সেকেন্ড স্টেপে। হ্যালো, হ্যাঁ তো ভাইয়া তো হ্যাঁ বল। ওখানে কেন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ না করে এরকম 2 স্টেপে কেন করতে হলো এটা? বিষয়টা হচ্ছে ভাইয়া, এই ইথানোয়িক অ্যাসিড আসলে আসছে কোথা থেকে? ইথানোয়িক অ্যাসিড তো আসছে অ্যাস্টারটার ভাঙন থেকেই, তাই না ভাইয়া? অ্যাস্টারটা থেকে আমি ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি, ওই ইথানোয়িক অ্যাসিডের সাথেই তো সোডিয়াম হাইড্রোক্সাইড গিয়ে বিক্রিয়া করছে। আচ্ছা, মানে এটা যদি ফার্স্ট স্টেপে অ্যাস্টারটা, হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বানানোর প্রক্রিয়া, আর সেকেন্ডটা হচ্ছে হ্যাঁ NaOH যোগ ফার্স্ট করার। স্টেপে, হ্যাঁ ফার্স্ট স্টেপে সে স্বতঃস্ফূর্তভাবে ইথানোয়িক অ্যাসিড বানাচ্ছে, আর আমি চাচ্ছি না যে ইথানোয়িক অ্যাসিড আবার অ্যাস্টারে হয়ে যাক, এই জন্য আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি যাতে এই জিনিসটা আবার কি হয়, ওখানে গিয়ে থেমে যায়, তাহলে ভাই ঠিক এ আছে? নাম্বার বিক্রিয়ায় মানে উভমুখী সাইন কেন দেওয়া হলো না? এটা তো এখনো একমুখী হয়নি। ভাইয়া বিষয়টা হচ্ছে, আমি এখানে পার্ট বাই পার্ট অ্যানালাইসিসে কখনো উভমুখী সাইন দেওয়া হয় না। একটা রিয়াকশন যখন তুমি পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করবা, তখন কখনোই তুমি উভমুখী বিক্রিয়ার সাইন দিবা না, তখন তুমি একমুখী সাইন দিবা। যেমন বিষয়টা হচ্ছে, ধরো এ উভমুখী বি একটা বিক্রিয়া, তাহলে আমি যদি এটা দুইটা পার্ট আছে তাই না, একটা সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, তাহলে সম্মুখমুখী লেখার জন্য আমি এইভাবে লিখবো, এ থেকে বি হচ্ছে
পশ্চাৎমুখী লেখার জন্য আমি এইভাবে লিখবো বি থেকে এ হচ্ছে। এখানে কিন্তু উভমুখী সাইন দিলে জিনিসটা মিনিং উল্টাপাল্টা হয়ে যাবে, তাহলে তোমার আবার সম্মুখমুখী পশ্চাৎমুখী ক্যাডা ভাইয়া, ঠিক আছে? তাহলে মনে রাখবা পার্ট বাই পার্ট অ্যানালাইসিসে কখনো উভমুখী সাইন দিতে হয় না, একমুখী সাইন দিতে হবে। ভাইয়া ওকে, এনইউএইচ এর ওটা কি বলছিলেন যে এটা CH3 CH এর চেয়ে বেশি হবে? হ্যাঁ, মোল সংখ্যায় বেশি হতে হবে, ঠিক আছে, যাতে সেটা আগে শেষ না হয়ে যায়। ওকে, তারপর 9 বল ভাইয়া। ভাইয়া শোনা যায় আমার কথা? শোনা যায় ভাইয়া, বল। ভাইয়া অ্যাস্টরের ফার্স্ট বিক্রিয়াটা না আমি কিচ্ছু শুনতে পাই না, যদি একবার সংক্ষেপে বলে দিতে তাহলে খুব অ্যাস্টারে ভালো হতো। প্রথম এই বিক্রিয়াটা প্রথমে যেটা লেখাইছিলাম যে অ্যাস্টার কিভাবে তৈরি হয় ওটা। জি ভাইয়া। অ্যাস্টারের বিক্রিয়াটা খুবই সিম্পল ভাইয়া। নরমালি একটা অ্যাসিডে থাকে কি, অ্যাসিডের থাকে হাইড্রোজেন আর অ্যালকোহলের থাকে কি OH। তাহলে অ্যাসিডের হাইড্রোজেন আর অ্যালকোহলের OH পানি বানাতে চলে যায় ভাইয়া, ঠিক আছে, তারা মিলে ভাইয়া পানি বানাবে। আর H আর OH চলে যাওয়ার পর দেখেন এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা, আর এখানে ভাইয়া CH2 এর একটা হাত ফাঁকা। তো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। তুমি যদি আগে অ্যাসিডের অংশটুকু লেখো, তাহলে অ্যাসিডের এই অক্সিজেনের যে হাত ফাঁকা তার সাথে কি দেখেন তো ভাইয়া, তার সাথে আমার এই যে ভাইয়া এখানে কি আছে, তার সাথে আমার এখানে যে CH3CH2 আছে, এই যে CH3CH2 আছে, সে গিয়ে কানেক্টেড হবে উল্টা ভাবে ঘুরে, তাই না ভাইয়া? তাই আমি এখানে আবার লিখেছি CH2CH3, কারণ সে তো উল্টা ভাবে ঘুরে গিয়ে কানেক্টেড হবে, তাই না? অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, আগে যদি তুমি অ্যালকোহলের অংশটুকুকে লিখে ফেলো, তাহলে এই যে CH3COO অ্যাসিডের যে অংশটুকু সেইটা উল্টা ভাবে ঘুরে গিয়ে যুক্ত হবে। তাই তখন আমি লিখেছি OOCCH3, এটাই লিখেছি, হ্যাঁ, আর কিছু না। ওকে, তো জান্নাত বল। ভাইয়া আমরা তো তৈরি করতে চাচ্ছি সিএইচ CH3COOH, তো এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে তো আবার লবণ উৎপন্ন হয়ে গেল, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা আর থাকলো না। বিষয়টা আমরা কখনোই ভাইয়া লবণ উৎপন্ন করতে চাচ্ছি না, আমাদের এখানে মেইন অবজেক্টিভটা ছিল বিক্রিয়াটা যাতে আবার রিভার্স প্রসেসে কখনো ফেরত না আসতে পারে এমন একটা কাজ করার, ঠিক আছে? তো এটাকে থামানোর জন্য বাই এনি মিনস আমাদের যেটা করা লাগতো আমরা সেটা করেছি। এখন যেহেতু আমার টার্গেট থাকে এখান থেকে আবার লবণ বানানো, লবণ থেকে আবার অ্যাসিড বানানোর, লবণ থেকে অ্যাসিড বানানোর অনেকগুলো একমুখী প্রসেস আছে, ওই প্রসেস গুলো যে কোনো একটা অ্যাপ্লাই করলেই লবণটা আবার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সিম্পলি এর মধ্যে পানি অ্যাড করে তারপর ভাই আলাদা করলেই দুইটা আলাদা করা যাবে। ওকে, তো মেইন কাহিনীটা বারবার বলতেছি, একটা সাথে একটা গোলাই ফেলো না। আমার টার্গেট ছিল যে কোনো ওয়েতে এই বিক্রিয়াটাকে আমরা এমন ভাবে একমুখিতা বানাবো যাতে চাইলেও আমরা খুব সহজেই উৎপাদ গুলাকে আবার ফেরত পেতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাহিনীটা। ওকে, ভাইয়া আমরা বিক্রিয়াটাকে একমুখিত করবো এই জন্য যাতে আমরা উৎপাদটা পাই, কিন্তু কিন্তু উৎপাদটাই থাকতেছে না, উৎপাদটাই তো বিকৃত হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আমি তোমাকে বললামই ভাইয়া যে এই উৎপাদটাকে তুমি খুব সহজেই আবার এখানে কনভার্ট করতে পারবা যে কোনো একটা ওয়েতে মাধ্যমে, ঠিক আছে? তুমি এখানে এইটাকেই উৎপাদ ভাবতেছো কেন? তুমি তো এটাও ভাবতে পারো যে তোমার টার্গেট ছিল অ্যালকোহল পাওয়া, তুমি তো তোমার অ্যালকোহল এখানে পেয়ে গিয়েছো, তাহলে তো তোমার ডিজায়ার ফুলফিল হচ্ছেই, ঠিক আছে? তোমার যদি অ্যালকোহল ইচ্ছা থাকে তুমি অ্যালকোহলকে পাচ্ছ, তুমি অ্যালকোহল থেকে সরাসরি ভাই অ্যাসিডে কনভার্ট করতে পারবা, জাইমান অক্সিজেন দিয়ে জারণ করো তুমি ভাই অ্যাসিড পেয়ে যাবা, এখান থেকে তুমি চাইলে তোমার অ্যাসিড পেতে পারো। তোমার অ্যালকোহল দরকার হলে তুমি অ্যালকোহল পাচ্ছ, তোমার এই লবণ থেকে দরকার হলে তুমি আবার অ্যাসিড বানাতে পারছো। তুমি আর কত ভাবে অ্যাসিড বানাইতে চাও ভাইয়া? তাও যদি বলো অ্যাসিড পাই নাই, তাহলে তো এখন অ্যাসিড আমদানি করে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী ভাইয়া, যে অ্যাসিড পাই নাই কথাটা এরকম না, চাইলে আসলে অনেক ভাবে এখান থেকে তুমি অ্যাসিড পাইতে পারবা এবং অনেক ভাবেই তুমি অ্যাসিড বানাতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো H প্লাসটা বোঝায় ভাইয়া অ্যাসিডিক মিডিয়াম, অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করছো সেটা বোঝানো হয়েছিল। ওকে, অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করছো নর্মাল কন্ডিশনে। আচ্ছা, তো চলেন না ভাইয়া, অ্যালকোহল আর সল্ট কখনো বিক্রিয়া করবে না, একটা অ্যালকোহলের সাথে কখনো একটা সল্ট বিক্রিয়া করবে না, ঠিক আছে? আচ্ছা, হুম, ওই রাতুল ওইটা খুবই ডিফিকাল্ট, ওইটা সাধারণত কখনো করা সম্ভব হবে না, ব্যাকওয়ার্ড প্রসেসই দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা তাহলে এবার ভাইয়া কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসে নতুন টপিক, সবাই হেডলাইন দাও ভাইয়া, বিক্রিয়ার হার। সবাই হেডলাইন দাও ভাইয়া, বিক্রিয়ার হার, বা যেটাকে আমরা বলবো বিক্রিয়ার গতিবেগ, খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, তাহলে সবাই হেডলাইন দাও ভাইয়া, বিক্রিয়ার হার, বা যেটাকে আমরা বলবো বিক্রিয়ার গতিবেগ। ইংলিশ ভার্সন লেখো ভাইয়া, রেট অফ রিয়াকশন। ওকে, সবাই হেডলাইন দিয়ে লেখো, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ, বা যেটাকে আমরা বলছি ভাইয়া রেট অফ রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা,
না না তাসমা, অ্যালকোহল আর সল্ট কখনো একে অপরের সাথে বিক্রিয়া করবে না ভাইয়া, ঠিক আছে? অ্যালকোহলের সাথে লবণ কখনোই বিক্রিয়া করবে না। ওকে, আচ্ছা যে কোনো লবণই তুমি নাও, অ্যালকোহলের সাথে সে সাধারণত কখনোই বিক্রিয়া করবে না। ওকে, আচ্ছা এবার আসেন পরবর্তী বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে বিক্রিয়ার হার বা গতিবেগ, সবাই সংজ্ঞা লেখো ভাইয়া, সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। সবাই লেখেন সাধারণত, সাধারণত প্রতি একক সময়ে, সংজ্ঞাটা লেখো, সাধারণত প্রতি একক সময়ে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার, সাধারণত প্রতি একক সময়ে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার, সাধারণত প্রতি একক সময়ে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে, সাধারণত প্রতি একক সময়ে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে ওই বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয়। পরিবর্তনকে ওই বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয়। ওই বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয়। ঠিক আছে, তাহলে আবার বলছি, লাস্ট বা মিলিয়ে নাও, যে সাধারণত প্রতি একক সময়ে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে ওই রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয়। ইংলিশ ভার্সন লেখেন, জেনারেলি the change of concentration, generally the change of concentration of the reactant or product, generally the change of concentration of the reactant or product per unit time, generally the change of concentration of the reactant or product per unit time, generally the change of concentration of the reactant or product per unit time is called the rate of reaction, is called the rate of reaction of that particular reaction, is called the rate of reaction of that particular reaction, is called the rate of reaction of that particular reaction। ঠিক আছে, is called the rate of reaction of that particular reaction। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা এখন বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করতেছি। তো চলেন আমরা একটু ভাই জিনিসটা দেখি যে কি বললাম আমরা। তাহলে আমরা যা বললাম সেটাকে সামারি করলে এরকম হচ্ছে ভাইয়া, বিক্রিয়ার হারটা কি? প্রতি একক সময়ে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার যে পরিবর্তন, তাই না? তাহলে বি হার মানেই হচ্ছে রেট অফ রিয়াকশন। তাহলে বি হার বা হচ্ছে রেট অফ রিয়াকশন, সেটা সমান আমাদের কি দাঁড়াচ্ছে, যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই পরিবর্তনে ব্যয়িত সময়। ঠিক আছে, ডিভাইডেড বাই পরিবর্তনে ব্যয়িত সময়। ঠিক আছে ভাইয়া, তাহলে উপরে হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, change of concentration of reactant, change of concentration of reactant or product, change of concentration of reactant or product divided by the time required for that change। ঠিক আছে, চেঞ্জের জন্য যতটুকু সময় লাগছে ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে বাচ্চারা, এবার বাচ্চারা ঘটনাটাকে আমরা একটু দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখবো। ঠিক আছে ভাইয়া, আমরা দুইটা পার্সপেক্টিভে দেখবো। তাহলে আমরা এখানে বলেছিলাম ভাইয়া যে এটা হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার যে পরিবর্তন হয়, তাই না ভাইয়া? আচ্ছা, তো আমরা এটাকে একটু এইভাবে চিন্তা করে দেখি তো বাচ্চারা, দেখেন তো, ধরেন এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, এ থেকে বি আমার একটা রিয়াকশন হচ্ছে বা আমার একটা বিক্রিয়া হচ্ছে। তো বাচ্চারা একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এ কে বলবো কি বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, আর বি হচ্ছে আমাদের উৎপাদ বা বি হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাই না ভাইয়া? আচ্ছা, তো বাচ্চারা একটা জিনিস চিন্তা করেন তো, যখন একটা কেমিক্যাল রিয়াকশন হবে, ঠিক আছে, যখন আমাদের একটা কেমিক্যাল রিয়াকশন হবে, শুরুর সময়ে সবটুকু অংশই জেনারেলি কি থাকবে, বিক্রিয়ক থাকবে, তাই না? আমরা খুবই জেনারেল কেস নিয়ে যদি চিন্তা করি, তাহলে জেনারেল কেসে চিন্তা করে দেখো যে যখন একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হচ্ছে, তখন যা কিছু আছে সবকিছুই কি আমার বিক্রিয়ক বা সবকিছুই আমার কি রিয়াক্টেন্ট। সময় যত যাবে বিক্রিয়ক বিক্রিয়া করবে, করে আমার কি উৎপাদ দিবে, তাই না ভাইয়া? তাহলে আমরা ধরো ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে যখন আমি বিক্রিয়াটা শুরু করব, একদম ইনিশিয়াল মোমেন্টে যা কিছু আছে সবই উৎপাদ। ধরো 100 পরিমাণ আছে কি আমার বিক্রিয়ক, ঠিক আছে, যা আছে সবই বিক্রিয়ক, 100 পরিমাণ আছে আমাদের বিক্রিয়ক বা রিয়াক্টেন্ট,
আর প্রোডাক্ট আছে ধরো 0, কিছু নাই, প্রোডাক্ট তো হয়ই নাই এখনো, শুরু থেকে প্রোডাক্ট থাকবে না, কিছুক্ষণ পরে তৈরি হওয়া শুরু হবে, তাই না? আচ্ছা, এবার ধরো বেশ কিছুক্ষণ সময় ধরে বিক্রিয়াটা চললো, ধরো 10 মিনিট ধরে বিক্রিয়াটা চললো, ঠিক আছে? তাহলে 10 মিনিট ধরে চলার পর আফটার 10 মিনিটস কি হলো? হ্যাঁ, যত সময় যাবে বিক্রিয়ক বিক্রিয়া করে করে কি কমবে, তাই না? রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্টটা কমবে। তো ধরেন কমতে কমতে সেটা 70 তে আসলো, আর প্রোডাক্ট বাড়তে বাড়তে ধরো ভাই 30 তে গেল, ফর এক্সাম্পল, ঠিক আছে? একটা সিম্পল ডাটা নিলাম যে একটা কমতে 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 70 তে এসে ঠেকলো, আর একটা বাড়তে 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 30 তে গিয়ে ঠেকলো। তাহলে আমার এখানে আসলে অবজারভেশনটা কি? আমার এখানে আসলে অবজারভেশনটা হচ্ছে ভাইয়া, সময় যত যাবে আমার বিক্রিয়কের ঘনমাত্রা ধীরে ধীরে কমবে, আর উৎপাদের ঘনমাত্রা ধীরে ধীরে বাড়বে। আমার রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বা রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রা ধীরে ধীরে ভাইয়া কমতে থাকবে, আর আমার যে প্রোডাক্ট আছে বা উৎপাদ আছে তার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই রেট অফ রিঅ্যাকশনকে আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি। একটাকে আমরা বলতে পারি এইভাবে, আমরা যদি বিক্রিয়কের রেসপেক্টে বলি তাহলে আমরা বলবো বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ডিভাইডেড বাই এই হ্রাসের জন্য কতটুকু সময় লাগতেছে বা কতটুকু টাইম লাগতেছে। তার মানে এটাকে আমরা বলতে পারি ডিক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে? অথবা আমরা এটাকে বলতে পারি উৎপাদ কি হয়, উৎপাদের ঘনমাত্রা কি হয়, বাড়ে না ভাইয়া? তাহলে এটাকে আরেক সেন্সে আমরা বলতে পারি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই এটার জন্য যতটুকু সময় লাগছে, তাই না ভাইয়া? তাহলে আমরা বুঝলাম যে বিক্রিয়ার হারকে আমরা দুইটা পার্সপেক্টিভে চিন্তা করতে পারি, একটা হচ্ছে বিক্রিয়কের পার্সপেক্টিভে আর একটা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্টের পার্সপেক্টিভে, ঠিক আছে ভাইয়া? তাহলে একটাকে আমরা বলতে পারি ভাইয়া বিক্রিয়কের পার্সপেক্টিভে, আর একটাকে আমরা বলি উৎপাদের পার্সপেক্টিভে। মজার বিষয় হচ্ছে এই দুইটার মান ভাইয়া অলওয়েজ সমান হবে, ঠিক আছে? এই দুইটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য এই দুইটার মান অলওয়েজ সমান হবে। কারণ কি ভাইয়া, একটা রাসায়নিক বিক্রিয়া যেই রেটে ভাইয়া বিক্রিয়া করছে সেই রেটেই তো ভাইয়া তৈরি হচ্ছে, তাই না? যেই রেটে একজন কমবে সেই রেটেই তো আরেকজন ভাইয়া তৈরি হবে, তাই না? তাহলে অবশ্যই একটা কেমিক্যাল রিঅ্যাকশনে দুইটা রেট ভাইয়া আলাদা হবে না। সাধারণত একটা গড় কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য আমরা কি বলবো ভাইয়া, একটা নরমাল বা স্ট্যান্ডার্ড কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য আমার এই বিক্রিয়ার হার দুইটা কি থাকবে ভাইয়া, সেম থাকবে। আই রিপিট, আমি একটা শব্দ অ্যাড করেছি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের জন্য, কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম রিঅ্যাকশনই স্ট্যান্ডার্ড না। তাই স্ট্যান্ডার্ড না হলে কি হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব, তাই কান্নাকাটি করার কিছু নাই আপাতত, ঠিক আছে? আচ্ছা, তো নরমাল কন্ডিশনে এই দুইটা কি হবে, সমান হবে। ওকে বাচ্চারা? আচ্ছা, এবার আমরা তাহলে পরবর্তী বিষয়টা একটু খেয়াল করি, ঠিক আছে? আচ্ছা, তো না ভাই ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন সবসময় 50-50 থাকে না রামিজা, ওকে? এটার ইউনিট কি? হ্যাঁ, এখন আমি এটা নিয়ে আলোচনা করব যে এটার এককটা কি হবে তাহলে, ঠিক আছে? বা এটার ইউনিট আসলে কি হবে, চলেন আমরা একটু দেখি ভাইয়া, ওকে? আচ্ছা, আচ্ছা, ভর দিয়ে ডিফাইন না করে ঘনমাত্রা দিয়ে ডিফাইন কেন করা হলো? ভালো কোশ্চেন ভাইয়া। সাধারণত আমাদের এই জিনিসটার ডেফিনিশনটা এসছে ভাইয়া সক্রিয় ভর নামক একটা কনসেপ্ট থেকে, ঠিক আছে? আই রিপিট, এই জিনিসটার কনসেপ্টটা আমাদের এসেছে ভাইয়া সক্রিয় ভর নামক একটা কনসেপ্ট থেকে। সক্রিয় ভর বা যেটাকে ইংলিশে বলা হয় অ্যাক্টিভ মাস, ঠিক আছে? তো কেমিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্সে সক্রিয় ভর আসলে দুইটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে তার কনসেন্ট্রেশন অথবা তার হচ্ছে ভাইয়া আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার, ঠিক আছে ভাইয়া? তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে সাধারণত এই কনসেপ্টটা এসছে সক্রিয় ভর থেকে বা এসছে অ্যাক্টিভ মাস থেকে। আর সক্রিয় ভর দুইটা জিনিসই একটা হতে পারে, একটা হচ্ছে তার ঘনমাত্রা, আরেকটা হচ্ছে ভাইয়া তার পার্শিয়াল প্রেসার। এখন বাচ্চারা কেন আমরা ঘনমাত্রা নিচ্ছি, পার্শিয়াল প্রেসারের কথাটা পরে বললাম, আগে কেন ঘনমাত্রা নিলাম সেটা নিয়ে বলি। তাহলে প্রথম কনসেপ্ট, এই ধারণাটা এসে সক্রিয় ভর থেকে, তাই আমরা সাধারণত ঘনমাত্রাটাকে নিই বা কনসেন্ট্রেশনকে নিই, ডিরেক্টলি ভর না নিয়ে। কারণটা হচ্ছে ভাইয়া ভরটা আসলে অনেক কিছু ঝামেলা আছে। কারণটা হচ্ছে ভাইয়া একটা ভরকে তুমি কতটুকু এরিয়ার মধ্যে রাখছো তার উপর তার রিঅ্যাকশনের টেন্ডেন্সি অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে ভাইয়া? যেমন সাধারণত আমরা জিনিসটা এভাবে চিন্তা করি, কোনো অবজেক্টের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে আমরা চিন্তা করি কি বিক্রিয়া করার টেন্ডেন্সি বেশি। কেন আমরা বলছি ঘনমাত্রা বেশি মানে কি ভাইয়া? ঘনমাত্রা মানে একটা ফিক্স সাইজ বা ফিক্স স্পেস আছে, সেই স্পেসের মধ্যে ঘনমাত্রা বেশি মানে তার অণু সংখ্যা বেশি বা তার মোল নাম্বার অনেক বেশি। এবার একটা জিনিস তুমি চিন্তা করো ভাইয়া, ধরো
আমি তোমাকে বললাম যে 1 মোল সাবস্টেন্স আছে 1 লিটার আয়তনের মধ্যে বা 1 লিটারের একটা সাইজের মধ্যে। তারপর আমি বললাম যে 1 মোল আছে 10 লিটারের মধ্যে। তাহলে তোমরাই বলো তো কোন জায়গায় ঘনমাত্রা বেশি? এই জায়গার ঘনমাত্রা যদি S1 হয়, এই জায়গার ঘনমাত্রা যদি S2 হয়, তাহলে অবশ্যই S2 এর মানটা কি হবে? ছোট। সরি ভাই, ভুল লিখলাম। তাহলে অবশ্যই S2 এর মানটা হবে ছোট, S1 এর মানটা হবে কি বড়। ছোট জায়গার মধ্যে 1 মোল আছে, তাহলে ঘনমাত্রা বেশি। আর এখানে অনেক বিশাল জায়গার মধ্যে 1 মোল আছে, তাহলে ঘনমাত্রাটা কি কম। এখন নরমালি আমরা কি বলি, ঘনমাত্রা যত বেশি হবে, এখানে যে অণু পরমাণুগুলো আছে তাদের মাঝখানে ভাইয়া রিয়াকশন করার টেন্ডেন্সি বেশি হবে। ঘনমাত্রা যত বেশি হয় তাদের পরস্পরের মাঝখানে সংঘর্ষ তত বেশি হবে, একে অপরের সাথে কলিশন তত বেশি হবে, আর একে অপরের সাথে সংঘর্ষ যত বেশি হবে একে অপরের সাথে বিক্রিয়া তত বেশি হবে। বিক্রিয়া সামনের দিকে আগাবে, আর বিক্রিয়া হলেই তো বিক্রিয়ার হারের কনসেপ্টটা আসবে, তাই না ভাইয়া? বিক্রিয়া যদি না হয়, একজন এই ছাদের উপর একজন ওই ছাদের উপরে থেকে যদি শুধু চোখ টিপ মারে, তাহলে তো ভাইয়া বিক্রিয়া হবে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া। তাহলে ঘটনাটা হচ্ছে বিক্রিয়া ঘটাতে গেলে অবশ্যই সংঘর্ষ করতে হবে, ঠিক আছে ভাইয়া? তো সংঘর্ষ না হলে তো বিক্রিয়া হবে না। তো যত বেশি ঘনমাত্রা, যত বেশি চাপাচাপি ছোট জায়গার মধ্যে থাকবে, যত বেশি সংখ্যক থাকবে, তত বেশি আমার সংঘর্ষ হবে, তত বেশি বিক্রিয়া হবে। বিক্রিয়ার হার বা এই কনসেপ্ট গুলো এই জন্য ভাইয়া ঘনমাত্রা দিয়ে ডিফাইন করা হয়, বিকজ ঘনমাত্রা থেকে সুস্পষ্ট আইডিয়া পাওয়া যায় আদৌ বিক্রিয়া করার টেন্ডেন্সি কি বেশি নাকি কম। আমি যদি শুধু ভর দিয়ে বলতাম আর আমি যদি এই এরিয়ার কথাটা না বলতাম, তাহলে আমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতো না। কজ ভাইয়া এই জায়গার মধ্যেও 1 মোল আছে, আবার 10 লিটারের মধ্যেও 1 মোল আছে, কিন্তু দুই জায়গায় দুইজনে বিক্রিয়া করার রেশিওটা সেম হবে না ভাইয়া, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা ঘনমাত্রার কনসেপ্টটা আনি, আমরা হচ্ছে ভরের কনসেপ্টটা আনি নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের কাহিনী। তো চলেন আমরা এখন তাহলে যাই, ওকে? আচ্ছা, তো চলেন আমরা এখন তাহলে সামনে নামে। এটা আসলে উভমুখী বিক্রিয়ার পার্সপেক্টিভে চিন্তা করে বলা না, এটা আসলে মানে এটা আসলে কি বললি সাইনা, একটু দেখে নিই তোর কোশ্চেনটা ভাইয়া। এটা একমুখী বিক্রিয়া চিন্তা করে বলা না, না ভাই, আসলে একমুখী না, উভমুখী বিক্রিয়ার প্রত্যেকটা অংশকে চিন্তা করে বলা। উভমুখী বিক্রিয়াও তো দুইটা একমুখী বিক্রিয়ার সমষ্টি, তাই না ভাইয়া? একটা উভমুখী বিক্রিয়া কি? দুইটা একমুখী বিক্রিয়ার সমষ্টি, একটা সম্মুখমুখী একটা পশ্চাৎমুখী, তাই না? তো এইভাবে আমরা আসলে চিন্তা করব যে উভমুখী বিক্রিয়া না, আসলে একমুখী বিক্রিয়াও না, একটা উভমুখী বিক্রিয়ার প্রতিটা অংশের পার্সপেক্টিভে চিন্তা করে বলা, ওকে? আচ্ছা, এবার এটা একক কি খেয়াল করেন ভাইয়া। তাহলে এককটা কি হবে? তাহলে রেট অফ রিয়াকশনের এককটা বের করা তো দুনিয়ার সব থেকে সহজ কাজ। উপরে কি? ঘনমাত্রার পরিবর্তন। তো ঘনমাত্রার পরিবর্তনের একক কি ভাইয়া? আমরা তো ঘনমাত্রা নিচে, তাহলে ঘনমাত্রাকে নরমালি আমরা কি দিয়ে প্রকাশ করি? মোল পার লিটার না? তাহলে ঘনমাত্রা পরিবর্তনের এককও কি হবে? মোল পার লিটার, তাই না? যেমন দৈর্ঘ্যের একক মিটার, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কি? তাও তো মিটার, তাই না ভাইয়া? তাহলে মোল পার লিটার, অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারো মোল পার ডেসিমিটার কিউব, এভাবেও তোমরা প্রকাশ করতে পারো, মোল পার ডেসিমিটার কিউব। আর সময়ের নরমাল একক কি? সেকেন্ড। যে কোনো একক নিতে পারো, মিটার কি বলি, মিনিট, ঘন্টা, যে কোনো কিছু নিতে পারো, স্ট্যান্ডার্ডটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমার একক দাঁড়াচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, অথবা মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড, ওকে? তাহলে মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড, ওকে? এটা হচ্ছে আমাদের একক। আচ্ছা, এবার জনগণ আসেন, এবার আমরা কয়েকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, ভালো জিনিস, ওকে? আসেন, এবার আমি জিনিসটা একটু ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের দিকে যাব। ভাই আমি তোমাদেরকে আসলে অনেকভাবে এই সেম জিনিসটা ঘুরায় পেঁচায় একই জিনিস পড়াবো, বিক্রিয়ার হার গ্রাফের মাধ্যমে, ঢালের মাধ্যমে, ম্যাথমেটিক্যালি অনেকভাবে পড়াবো। কারণটা হচ্ছে এটা আসলে শেখার অনেক কিছু আছে। আচ্ছা, শরীরটা ভালো থাকলে আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস তোদের দেখাতাম, আপাতত অল্প জিনিস দেখ, ঠিক আছে? ধরে নেন এ থেকে বি একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। সবাই কথাটা একবারে শুনবেন, আমি শেষ না করা পর্যন্ত শুধু শুনতে থাকবেন, শেষ হওয়ার পর কোশ্চেন জিজ্ঞেস করবেন, ওকে? তাহলে এক থেকে শুরু করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, উপরের টুকু দেখাতে বললি জেরিন, আচ্ছা উপরের টুকু দেখাও। এই যে উপরের টুকু দেখালাম ব্রো, কোনটা দেখাতে কইছিলে ভুলে গেছি। হ্যাঁ, তাহলে পুরাটাই দেখালাম, এবার তাহলে দেখ, ওকে? আচ্ছা, গেল। আচ্ছা, এবার আসেন, আমি যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কিছু বলবেন না আপাতত, কোনো কোশ্চেনও করবেন না, ওকে? 10 মিনিট সময় আছে, আমার শেষ করতে হবে এর মধ্যে। আচ্ছা, না টাইম লাগলে বায়োলজি পড়া হবে। আসেন দেখেন, এবার বিষয়টা হচ্ছে, ধরেন এই বিক্রিয়াটা হচ্ছে এ থেকে বি, ওকে? এ থেকে বি পর্যন্ত বিক্রিয়াটা হচ্ছে। তো কেমিস্ট্রিতে বিক্রিয়ক যারা বা রিঅ্যাক্টেন্ট যারা, তাদের ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করা হয়, আর উৎপাদ যারা, তাদের ঘনমাত্রাকে সাধারণত এক্স দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে?
তো ধরেন আপনি ঘড়ি দেখলেন, তো বিক্রিয়া যখন শুরু হয়েছে তখন আপনার ঘড়িতে ভাইয়া T1 সময় বাজে। তাহলে T1 সময়ে আপনি ক্যালকুলেট করলেন যে এর ঘনমাত্রাটা হচ্ছে C1, সে একটা বিক্রিয়ক তাই, আর বি হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট, তার ঘনমাত্রা হচ্ছে X1। ঠিক আছে, তাহলে T1 সময়ে এর ঘনমাত্রা হচ্ছে C1 আর বির ঘনমাত্রা হচ্ছে X1। এবার কিছু সময় পার হলো, সময় পার হয়ে ঘড়িতে এখন T2 বাজে। তাহলে T2 যখন বাজে তখন ধরেন C2 হলো এর ঘনমাত্রা আর বির ঘনমাত্রা হলো X2। ওকে, তাহলে একটা হলো C2 আর একটা হলো ভাইয়া X2। ওকে, একটা হলো C2 আর একটা হয়ে গেল কি বলেন তো ভাইয়া X2। ওকে, আচ্ছা এবার বাচ্চারা আপনারা বলেন তো C1 আর C2 এর রিলেশন কি, X1 আর X2 এর রিলেশন কি বলেন তো ভাইয়া? আপনারা একটু আগে আমি ডাটা দিয়ে দেখালাম তাই না? তাহলে আপনারা সবাই জানেন যে সময় যত যাবে সি এর মান কমতে থাকবে, তার মানে C2 টা হবে ছোট, C1 টা হবে বড়, তাই না? তাহলে C1 টা বড়, C2 টা কি ছোট, তাই না? আচ্ছা, আর X1 আর X2 এর রিলেশনটা কি হবে? বিক্রিয়া যেহেতু এর থেকে বি এর দিকে যাচ্ছে, তাই সময় যত বাড়বে মানে সময় যত যাবে আমার এক্স এর মানটা বাড়তে থাকবে, তার মানে X2 হবে বড়, X1 হবে কি বলেন তো নরমাল কেসে ছোট। ওই যে দেখলাম 0 থেকে 30 হয়ে গেছিল সাপোজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। ওকে বাচ্চারা, ওকে এবার আমি কয়েকটা লাইন লিখবো, একটু খেয়াল কর। তাহলে আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কাউন্ট করি, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, তাহলে কি হবে? বাচ্চারা অলওয়েজ মনে রাখবেন কেমিস্ট্রির এই যে কাজগুলো আছে, মানে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, এই জায়গাগুলোতে অলওয়েজ মনে রাখবেন পরিবর্তন মানে আমরা সবসময় ভাইয়া ফাইনাল মাইনাস ইনিশিয়াল বের করব। তাহলে কথাটা মাথায় রাখবেন, আমরা সবসময় কি বের করব? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার মানে পরিবর্তন বের করতে বললে আমরা সবসময় কি বের করব? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, পরিবর্তন মানে অলওয়েজ কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে ভাইয়া, তো একটা জিনিস মনে রাখবেন, সাধারণত কেমিস্ট্রিতে এই যে ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়কের ঘনমাত্রা হলে সেটাকে প্রকাশ করা হয় বিসি দিয়ে, আর উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হলে সেটাকে প্রকাশ করা হয় ডিএক্স দিয়ে। ওকে, তাহলে মনে রাখবেন ভাই ডি তো এই পরিবর্তন বোঝানোর জন্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বোঝানোর জন্য আমরা ডি ব্যবহার করতেছি। তাহলে মনে রাখবেন ভাইয়া আমরা বিক্রিয়ক হলে ব্যবহার করি ডিসি, আর উৎপাদ বা প্রোডাক্ট হলে ব্যবহার করি ডিএক্স। ওকে, রিঅ্যাক্ট্যান্টের জন্য ডিসি, প্রোডাক্টের জন্য ডিএক্স। আচ্ছা, তো বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন কত? ফাইনাল কত হয়েছে? C2, আর ইনিশিয়ালি ছিল কত? C1, তাহলে C2 মাইনাস C1, তাই না ভাইয়া? আচ্ছা, আর আমি যদি উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন বের করি, উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন বা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, তাহলে সেটা সমান কি হবে? X2 মাইনাস কি বলেন তো ভাইয়া? X1, তাই না? X2 মাইনাস কি X1। এবার আপনারা আমাকে একটা মান বলেন তো বা একটা কথা বলেন তো ভাইয়া, C2 মাইনাস C1 এই মানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ? একটু জানান তো ভাইয়া, যে C2 মাইনাস C1 এখানে আমি যে ভ্যালুটা পাবো, ভ্যালুটা কি হবে ভাইয়া নেগেটিভ নাকি আমরা পাবো পজিটিভ? আমরা এখানে মডুলাস মানটা নিব না ভাই, আমরা এখানে মডুলাস মানটা নিব না। যেমন আমরা তো অনেকেই জানি ম্যাথমেটিক্যালি পার্থক্য বের করতে বললে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করে মডুলাস মানে পার্থক্যের মানটা নিই, কিন্তু না, আমরা এখানে ভাইয়া সাইন সহ ক্যালকুলেট করব। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব। ওকে, তো বলেন তো জনগণ যে এখানে আমরা মানটা কি পাবো, নেগেটিভ না পজিটিভ? অবভিয়াসলি নেগেটিভ, তাই না ভাইয়া? কারণ আমরা তো বলেই দিয়েছি C1 টা বড়, C2 টা ছোট, তাই না? এই যে এরকম যে তুমি এখন তাহলে 70 থেকে 100 মাইনাস করতেছো, বিষয়টা এরকম। তাহলে তুমি এখানে যে মানটা পাবা, মানটা অলওয়েজ তুমি কি পাবা বলেন তো ভাইয়া? নেগেটিভ পাবা, তাই না ভাইয়া? আর বাচ্চারা এই যে X2 মাইনাস X1 করে তুমি যে মানটা পাবা সেটা কি হবে? X2 টা বড়, X1 টা কি ছোট। তাহলে এখানে মানটা কি পাবা বলেন তো ভাইয়া? সবসময় পজিটিভ। আচ্ছা, এই ঘনমাত্রা পরিবর্তনটাকে জানি আমরা কি দিয়ে প্রকাশ করি? ঘনমাত্রা পরিবর্তনটাকে আমরা ডিসি দিয়ে প্রকাশ করি। তাই এই জিনিসটা কেমিস্ট্রি ভাষায় এক্সপ্রেস করা হয় এইভাবে, মাইনাস ডিসি দিয়ে। আর উৎপাদের রেসপেক্টে ঘনমাত্রার পরিবর্তনকে প্রকাশ করা হয় প্লাস ডিএক্স দিয়ে। মনে রাখবেন এই মাইনাস আর প্লাস কি রিপ্রেজেন্ট করে? মাইনাস রিপ্রেজেন্ট করে তোমার বিক্রিয়কের সাপেক্ষে যে ঘনমাত্রা পরিবর্তন হবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, সেই পরিবর্তনটা সবসময় নেগেটিভ হবে,
মানে তোমার ঘনমাত্রা সময়ের সাথে সাথে হ্রাস পাবে বা ডিক্রিজ হবে। আর এখানে প্লাস সাইনটা রিপ্রেজেন্ট করে তোমার উৎপাদের যে ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এই পরিবর্তনটা সবসময় পরিবর্তন। মানে তোমার সময়ের সাথে সাথে কি করছে যে আগে একটা নেগেটিভ সাইন দিলাম, নেগেটিভ ডিসি। ডিসি কি? বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন। মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করতেছে যে সময়ের সাথে সাথে পরিবর্তনটা হবে নেগেটিভ, মানে আমার ঘনমাত্রা গ্র্যাজুয়ালি ডিক্রিজ হবে। আর পজিটিভ রিপ্রেজেন্ট করতেছে সময়ের সাথে সাথে আমাদের হচ্ছে ঘনমাত্রা পরিবর্তনটা হবে পজিটিভ, মানে ঘনমাত্রা ধীরে ধীরে কি হবে ভাইয়া? বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো আশা করি কথা এখন শুনতে পাচ্ছিস, অসুবিধা নাই। তাহলে এই জিনিসটা মাথায় রাখবি। তাহলে ম্যাথমেটিক্যালি এই জিনিসটা কিভাবে প্রকাশ করব? দেখেন ভাইয়া, ম্যাথমেটিক্যালি এই দুইটা জিনিসকে আমি কিভাবে প্রকাশ করব? তাহলে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে গেলে সময়ের পরিবর্তন কি? সময়ের পরিবর্তনকে আমরা বলতে পারি কি? ডিটি, তাই না? সময়ের পরিবর্তনকে আমরা কি বলতে পারি? ডিটি। তাহলে মনে রাখবেন রেট অফ রিঅ্যাকশনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। রেট অফ রিঅ্যাকশনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে, তুমি যদি বিক্রিয়কের রেসপেক্টে করো তাহলে সেটা সূত্র দাঁড়াবে, পরিবর্তনটা কি? মাইনাস ডিসি, তাই না? তাহলে মাইনাস ডিসি বাই ডিটি। আর তুমি যদি উৎপাদ বা প্রোডাক্টের রেসপেক্টে করো, উৎপাদের রেসপেক্টে করো, তাহলে সূত্রটা আসবে ডিএক্স বাই ডিটি। তাহলে অলওয়েজ মনে রাখবা রেট অফ রিঅ্যাকশনের দুইটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। একটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, যেটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়কের সাপেক্ষে করলে অলওয়েজ এই সূত্র, আর প্রোডাক্টের রেসপেক্টে করলে অলওয়েজ পরের সূত্র। যেমন আমি তোমাকে একটা ম্যাথ করে বুঝাই দিই কি বুঝাতে চেয়েছি ভাইয়া। যেমন একটা কোশ্চেনে ধরে নাও বলে দিয়েছে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে বিক্রিয়ক কথাটা বলে দিয়েছে বা রিঅ্যাক্টেন্ট কথাটা বলে দিয়েছে। ওকে, ধরো তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে বিক্রিয়কের প্রথমে ঘনমাত্রা ছিল 5 × 10⁻³ মোল পার লিটার। তারপর বললো 5 মিনিট পর বিক্রিয়কের ঘনমাত্রা হলো 2 × 10⁻³ মোল পার লিটার। এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন কত বের করো। ঠিক আছে, এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন কত বের করো। ওকে, তাহলে এটা কেমনে বের করবো দেখেন তো ভাইয়া। আচ্ছা, তো এটা বের করার জন্য আমরা সবাই সূত্র জানি। আমরা সবাই জানি রেট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু, আমরা কি বিক্রিয়কের রেসপেক্টে করতেছি না, আমরা কি রিঅ্যাক্টেন্টের রেসপেক্টে করতেছি না ভাইয়া? তাহলে বিক্রিয়কের রেসপেক্টে মানেই কি? বিক্রিয়কের রেসপেক্টে মানেই মাইনাস ডিসি বাই ডিটি সূত্র, তাই না? বিক্রিয়কের রেসপেক্টে মানেই মাইনাস ডিসি বাই ডিটি সূত্র। এবার আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত দেয়া আছে? C1 দেয়া আছে 5 × 10⁻³ C2 দেয়া আছে 2 × 10⁻³ তাই না? আমরা জানি ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল। অলওয়েজ মনে রাখবা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তুমি কিন্তু বড়টা থেকে ছোটটা মাইনাস করবে না, তোমরা অলওয়েজ করবা কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে, তাহলে মাইনাস যদি আমরা C2 - C1 করি ডিভাইডেড বাই ডিটি করি, আমরা কি 5 মিনিট বলে দিয়েছে না ভাইয়া? তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড? 300 সেকেন্ড, তাই না? তাহলে 5 মিনিট মানে আমরা পেয়ে গেলাম 300 সেকেন্ড। তাহলে মান বসাও। তাহলে মাইনাস C2 এর মান কত? C2 এর মানটা ছোট, 2 × 10⁻³ মাইনাস 5 × 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া 300। তাহলে আমার আনসার চলে আসে। দেখেন ভাইয়া, ভিতরেও একটা মাইনাস নেগেটিভ মান পাবা, বাইরে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মিলে প্লাস হয়ে যাবে। 3 × 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 300। তাহলে 3 যদি কেটে দাও, আনসার চলে আসছে 1 × 10⁻5 মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে বাচ্চারা, একটা মজার জিনিস খেয়াল করো। এই যে নেগেটিভ সাইনটা আমার সূত্রে ছিল, সেই নেগেটিভ সাইনটা কিন্তু এক সময় গিয়ে আমার রেট অফ রিঅ্যাকশনের পজিটিভ মান দিয়েছে। একটা জিনিস মনে রাখবে, এই নেগেটিভ সাইনটার অনেক সিম্বল, মানে অনেকগুলা কি বলবো, অনেকগুলা সিগনিফিকেন্স আছে। কিরকম ভাইয়া? যেমন এই যে সূত্রটাতে তুমি যে মানটা পেলা, সেই মানটাকে দেখো, এই নেগেটিভ সাইন আর ভিতরে একটা নেগেটিভ মান পেয়েছো, সেটা মিলে দিন শেষে তোমার রেট অফ রিঅ্যাকশনটা কি হয়ে গিয়েছে? পজিটিভ হয়ে গিয়েছে। সাধারণত নরমালি কোন একটা রিঅ্যাকশনের রেট অফ রিঅ্যাকশন স্বাভাবিক অবস্থায় অলওয়েজই এমন পজিটিভ ভ্যালু আসবে। তো এই নেগেটিভ সাইনটা কিন্তু সূত্রের একটা অপরিহার্য অংশ। তুমি যদি সূত্রে নেগেটিভ সাইনটা না দিয়ে, আমাদের মাঝখানে অনেকে আমরা আলট্রা লেভেলের পণ্ডিত আছি, তারা সুন্দর মতো ডিসি সমান কি লিখবে জানিস? ডিসি সমান তারা আগেই বলবে আমরা জানি বড়টা মাইনাস ছোটটা। তাই অনেক মহত্ব পণ্ডিত আছেন যারা ডিরেক্টলি এইভাবে লিখবেন 5 × 10⁻³ - 2 × 10⁻³ আনসার লিখবা 3 × 10⁻³
তারপর লিখবা আমরা জানি রেট অফ রিয়াকশন সমান, আমরা লিখবো ডিসি বাই ডিটি, তারপর সুন্দর মতো মান বসিয়ে এই আনসার লিখে ফেলতে পারবা। অনেক আমাদের মধ্যে পণ্ডিত আছে যারা এই কাজটা করে ফেলতে পারবো, কিন্তু মনে রাখবা এই সকল পণ্ডিতদেরকে সাররা ধরে গণহারে বাম্বু দিবে, ঠিক আছে? তো বাম্বু যদি খাইতে না চাও এই কাজ করবা না, ওকে? কজ অনেক ভাবে অনেক কিছু করে 1 = 2 মিলে ফেলাই যায়, কিন্তু আনসার হচ্ছে আনসার মিললেই ভাইয়া আসলে ম্যাথটা হয় নাই, কজ তুমি এখানে বেসিকই ফলো করো নাই, ওকে? তো কেমিস্ট্রির এই বেসিকটা তোমাকে ফলো করতে হবে। পরীক্ষার খাতায় লেখার সময় অবশ্যই স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হবে। হুজুম ভাজুম যদি লিখে আসো নাম্বার কিন্তু পাবা না, ওকে? তো দ্যাটস অল ফর টুডে। আজকে আর নতুন কিছু না, সবাই ভালো থাকেন, হ্যাঁ, টাটা, গুড বাই।